তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারই করেছি রচনা। তুমি আমারই মম অসীম গগন বিহারী। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে সিটে হেলান দিয়ে দু চোখ বুজে হালকা ঝিমোচ্ছে ইলোরা। পরপর দুবার মনে হলো তার কানের কাছে কেউ কথা বলছে, পুরুষালী কণ্ঠে কেউ হয়তো কাউকে ডাকছে। পরক্ষণে মনে হলো লোকটা হয়তো তাকেই ডাকছে, কিন্তু এই মুহূর্তে তার চোখ খুলতে ইচ্ছে করছে না। ঘুম ঘুম চোখে প্রিয় গানের সুর কানে এলে নিজস্ব একটা জগৎ সৃষ্টি হয়, যেখানে গানের তালে তালে নানান রকম কল্পনা সাজানো হয়। ইলোরার এখন সেই জগৎটা থেকে বের হওয়ার একদম ইচ্ছে নেই, কিন্তু লোকটা তো দমে যাওয়ার পাত্র নয়, তখন থেকে ডেকেই যাচ্ছে। এক মেয়ের কাঁচা ঘুম এভাবে ভাঙার মানে কি? আশ্চর্য, লোকটার মাথায় কি একটু বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এবার ইলোরার মেজাজ খারাপ হয়ে গেল। সে চোখ বন্ধ অবস্থাতেই কান থেকে ইয়ারফোন খুলে কিছুটা নড়ে চড়ে বসতেই পাশ থেকে লোকটা আবার ডেকে উঠল, হ্যালো মিস, শুনছেন? ইলোরা এবার চরম বিরক্তি নিয়ে মুখ দিয়ে সূচক শব্দ করল। মুখ ফুলিয়ে দম নিয়ে অনিচ্ছা সত্ত্বেও হুট করে চোখ খুলল। কিছু কড়া কথা বলার জন্য মুখ খুলতে লোকটা কিছুটা জোরেই বলে উঠল, আপনি সাকিবের বোন না? ইলোরার চোখে মুখে বিরক্তির ছাপ সরে গিয়ে একরাশি বিস্ময় এসে ভর করল। দুহাতে চোখ কষলিয়ে ডান হাত মুখের কাছে নিয়ে হামি তুলে ঘাড় ঘুরিয়ে ভুরু কুঁচকে তাকালো। স্পষ্ট দৃষ্টিতে তাকাতে দেখল তার পাশের সিটে এক সুদর্শন যুবক বসে আছে। গায়ের রং ধবধবে ফর্সা, কালো লেদার জ্যাকেটে তার রূপ আরও এক গুণ বেড়েছে। মাথার চুলগুলো সুন্দর করে ক্লাস্টিক কাট দেয়া, সামনের কয়েকটা চুল ভাঁজ পড়া কপালের উপর পড়ে লুটুপুটি খাচ্ছে। মাঝারি আকারের গভীর দুটো চোখ প্রশ্ন ভরা। ইলোরা কিছুটা নড়ে চড়ে বসে ছোট একটা শব্দ করল, জি। আপনি সাকিবের বোন? হ্যাঁ। ছেলেটা এবার মুচকি হাসলো। তার ধারণা ঠিক হয়েছে, এটা ভেবেই হয়তো সে মনে মনে বেশ খুশি হয়েছে। ছেলেটা আবার বলে উঠল, তাহলে তো তোমাকে তুমি করেই বলা যায়। আমি সাকিবের খুব ক্লোজ ফ্রেন্ড। তুমি হয়তো আমাকে চেনো না, আমি তোমাকে চিনি। সাকিবের সাথেই একবার দেখেছিলাম তোমাকে। ইলোরার কথা বলার ইচ্ছে না থাকলেও ভদ্রতার খাতিরে জোর করে একটু মুচকি হেসে বলল, ও আচ্ছা, কেন? ছেলেটা এবার নিজের সিটে গায়ে এলিয়ে দিল। মনে হচ্ছে ইলোরার ছোট ছোট উত্তরে সে কথা বলার তৃপ্তি হারিয়ে ফেলেছে। ইলোরা মনে মনে খুশি হলো। নেহাত ছেলেটা ভাইয়ের ক্লোজ ফ্রেন্ড, নইলে কাঁচা ঘুম ভাঙার কারণে ছেলেটাকে এক্ষুনি সে কিছু কড়া কড়া কথা শুনিয়ে দিত। কিন্তু এখন এটা করলে ছেলেটা হয়তো ভাইয়ের কাছে গিয়ে বলবে, তোর বোন আমার সাথে অভদ্র আচরণ করেছে। ইলোরা ছোট একটা নিঃশ্বাস ফেলে আশেপাশে তাকালো। বাস ভর্তি লোকজন। সন্ধ্যা 7টায় বাস ছাড়ার কথা, সে এসেছে আধা ঘন্টা আগে। বাসের জন্য অপেক্ষা করতে হবে ভেবে বাসা থেকে বের হলেও বাস স্ট্যান্ডে এসে দেখলো বাস আগে থেকে দাঁড় করানো। তখন দু একজন যাত্রী ছিল, তাই বাসের নিরিবিলি পরিবেশে গান শুনতে শুনতে চোখে ঘুম চলে এসেছিল। কোলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন চাপতে দেখলো 81টা প্লাস মিসড কল। কল লিস্টে গিয়ে দেখলো তার আব্বু, আম্মু, ভাই আর সব ফ্রেন্ডরা মিলে এতক্ষণ ফোন করেছে। ফোনটা সাইলেন্ট মোডে থাকায় সে শুনতে পায়নি। শুনলেও হয়তো রিসিভ করতো না, পরে রিসিভ করলে তো সবাই মিলে শুধু বকা দিবে। দিলে দিক, তাতে তার কি। সে যখন একবার রেগে মেগে বাড়ি থেকে চলে এসেছে তখন আর কেউ তাকে ফিরিয়ে নিতে পারবে না। যতই ফোন করুক না কেন সে কারোর ফোনই ধরবে না। ইলোরার ভাবনার মাঝে বাস ছেড়ে দিল। জানালা খুলে রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে, কিন্তু এই শীতে জানালা খুললেই হু হু করে বাতাস এসে শরীর কাঁপতে শুরু করবে। আকাশ দেখার ইচ্ছাকে দমিয়ে রেখে সে পুনরায় আবার কানে ইয়ারফোন গুজে গুটিসুটি মেরে সিটে হেলান দিয়ে বসল। ইলোরার ভাবনার মাঝেই বাস ছেড়ে দিল। জানালা খুলে রাতের আকাশ দেখতে ইচ্ছে করছে, কিন্তু এই শীতে জানালা খুললেই হু হু করে বাতাস এসে শরীর কাঁপতে শুরু করবে। আকাশ দেখার ইচ্ছাকে দমিয়ে রেখে সে পুনরায় আবার কানে ইয়ারফোন গুজে গুটিসুটি মেরে সিটে হেলান দিয়ে বসল। বাস ছাড়ার প্রায় 1 ঘন্টার মাথায় ইলোরার ফোন আবার নিঃশব্দে বেজে উঠল। এবার সে সজাগ থাকায় খেয়াল করলো ঠিকই, কিন্তু রিসিভ করতে ইচ্ছে করছে না। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আরিশা ফোন করেছে। পরপর দুবার বাজার পর সে কিছুটা বিরক্তি নিয়েই ফোন রিসিভ করলো। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে আরিশা তেতে উঠল, এই আক্কেল জ্ঞানহীন মাইয়া, কই তুই? ইলোরা মুখ গোমড়া করে পাল্টা প্রশ্ন করলো, কেন?
যা জিজ্ঞেস করছে তার উত্তর দে। কই তুই? তুই জেনে কি করবি? আশ্চর্য, আমি কি জিজ্ঞেস করতে পারি না? আমি কি জিজ্ঞেস করার কারণ জানতে পারি না? বারবার প্রশ্নের পিঠে পাল্টা প্রশ্ন শুনে আরিশা আরও তেতে উঠল। ঝাঁঝালো গলায় বলে উঠল, সমস্যা কি তোর? একটা প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারছিস না? 1 ঘন্টা ধরে তোর বাপ মা আমাদের সবাইকে ফোন করে বারবার তোর কথা জিজ্ঞেস করছে। শুধু জিজ্ঞেস করছে অমি কি তোমাদের বাসায় গিয়েছে, অথচ যখনই কারণ জিজ্ঞেস করছি কিছু না বলে ফোন কেটে দিচ্ছে। তখন থেকে সবাই মিলে তোকে ফোন করে যাচ্ছি, আর তোর খবর নাই। কাহিনী কি বলতো? ইলোরা একইভাবে উত্তর দিল। পরে বলবো, এখন ভালো লাগছে না। আরিশা এবার অধৈর্য হয়ে বলল, গুষ্টি গিলাই তোর ভালো লাগার, সবাইকে চিন্তায় ফেলে রাত দুপুর নির্দোষ হয়ে ভালো না লাগার খবর বলতে এসেছিস? আচ্ছা এটা বল, এখন কোথায় আছিস? ইলোরা কিছু বলার জন্য মুখ খুলতেই আরিশা পুনরায় সন্ধিয়ান কণ্ঠে বলে উঠল, ওয়েট ওয়েট, লোকজনের হইচই আর গাড়ির হর্ন শুনতে পাচ্ছি। তার মানে তুই গাড়িতে আছিস? এই, তুই কোথায় গেছিস রে? মামার বাড়ি। ইলোরার সোজা সাপটা উত্তর শুনে এই বিস্ময়ে আরিশার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। সে চিৎকার করে বলল, হোয়াট? তোর মামা বাড়ি তো কিশোরগঞ্জ। তুই রাতের বেলা কাউকে না জানিয়ে একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস? ইলোরা স্বাভাবিকভাবে উত্তর দিল। হ্যাঁ। আরিশা শক্তপোক্ত গলায় বলল, সত্যি করে বলতো কি হয়েছে? আমাকে চট্টগ্রাম ভার্সিটিতে ভর্তি করানোর জন্য আব্বু আম্মু উঠে পড়ে লেগেছে। আমি বারবার করে বলেছি যে আমি ঢাকা ছেড়ে কোথাও যাব না, অথচ তারা আমার কোনো কথাই শুনতে চাইছে না। তোরা সবাই ঢাকায় ভর্তি হবি, আর আমি একা চট্টগ্রাম গিয়ে পড়ে থাকবো কোন দুঃখে? তাই বলে তুই এত রাত দুপুরে একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস কোন সাহসে? ইলোরা এবার বিরক্ত হয়ে উত্তর দিল, আমি বাড়ি থেকে চলে না এলে কাল সকালেই আব্বু আমাকে চট্টগ্রাম রেখে আসতো। বাস তো অনেক আগে ছেড়ে দিয়েছে, এখন তো ফিরতে পারবি না। আমার বাসায় চলে আসতি, একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস? পাগল নাকি তুই? ইলোরা গাল ফুলিয়ে বলল, এত চিন্তা করতে হবে না, আমি এগিয়ে যেতে পারবো। এখন এত চিল্লাচিল্লি ভালো লাগছে না, ফোন রাখ। আরিশা একইভাবে চিৎকার করে বলল, আক্কেল জ্ঞানহীন কোথাকার, সামনে পেলে তোকে আস্ত চিবিয়ে খেতাম। আমাদের চিন্তা ফেলার শাস্তি তোকে পেতে হবে। আল্লাহ, এখন তো আমার ভয় লাগছে। এতটা পথ একা একা যাচ্ছিস, যদি কোনো বিপদ আপদ হয়? আরিশার মনটা অজানা ভয়ে কেঁপে উঠল। এদিকে ইলোরা এবার আর উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে ঘাড় ঘোরাতে দেখল তার ভাইয়ের বন্ধু বলা ছেলেটা ভুরুকুসকে সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে। ইলোরা কিছুটা অপ্রস্তুত হয়ে নড়ে চড়ে বসতেই আবার ফোনটা নিঃশব্দে বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মুনা ফোন করেছে। এবারও ফোন রিসিভ করে আরিশার মতোই মুনার থেকেও ঝাঁঝালো গলায় কিছু ঝাড়ি শুনল। তারপর একে একে টুম্পা, অন্তর, তাহসিন, নাদিয়া সবাই ফোন করে একই কাজ করলো। ইলোরা সবার ঝাড়ি শুনে গাল ফুলিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই তার ভাই ফোন করলো। বন্ধুদের লাগামহীন ঝাড়ি শুনে এখন আর তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না, যদিও সে জানে তার ভাই ওদের মতো বকবে না। এবারও সে অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। হ্যালো বলার আগেই ফোনের ওপাশ থেকে সাকিবের উত্তেজিত কণ্ঠ শোনা গেল। এলু বোন, তুই নাকি এই রাতে বিরতে একা একা কিশোরগঞ্জ যাচ্ছিস? আমি বাসায় ফিরে দেখলাম আব্বু আম্মু মিতির সবাই চিন্তিত হয়ে বসে আছে। জিজ্ঞেস করে জানলাম তুই রাগ করে বাসা থেকে চলে গেছিস। তোর বন্ধুরা কেউ কিছু জানে না। কতবার ফোন করেছি অথচ তুই ফোনটাই তুললি না। অরিস মাত্র ফোন করে বলল তুই কিশোরগঞ্জ যাচ্ছিস। তুই কি পাগল হয়েছিস বোন? এমন নির্বোধের মতো কাজ কেউ করে? চিন্তায় আমার মাথা খারাপ হয়ে গেছে। এর আগে প্রতিবার আমি তোকে কিশোরগঞ্জ নিয়ে গিয়েছি, আজ তুই একা যাচ্ছিস, তাও আবার এই রাতের বেলা। যখন তখন যে কোনো বিপদ হয়ে যেতে পারে, তখন কি হবে ভেবে দেখেছিস? এখন তো ফিরতে পারবি না, আর আমারও তোর কাছে যাওয়া সম্ভব না। কি করি এখন আমি? সাকিব এক নাগাড়ে কথাগুলো বলে থামল। ভাইয়ের চিন্তিত কণ্ঠ শুনে এতক্ষণে ইলোরা বুঝতে পারল সে না বুঝে কত বড় ভুল করে ফেলেছে। ভাই তো ঠিকই বলছে, রাতে বিরেতে একা একটা মেয়ে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাচ্ছে। রাস্তায় বিপদে পড়াটা স্বাভাবিক, কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় তো এত কিছু মাথায় আসেনি। আজ সারাদিন সে আব্বু আম্মুকে অনেক বুঝিয়েছে, কিন্তু কেউ তার কোনো কথাই কানে নেয়নি। সন্ধ্যায় তার মায়ের সাথে এক পর্যায়ে কথা কাটাকাটিও করেছে।
শেষে অধৈর্য হয়ে রাগে ক্ষোভে ফুসতে ফুসতে কোনো কিছু না ভেবেই সবার অলক্ষ্যে লাগেজ গুছিয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছে। ওপাশ থেকে সাকিব আবার হা হুতা শুরু করে দিয়েছে। ইলোরার এবার মনটায় খারাপ হয়ে গেল। তার ভাইটা সবার থেকে আলাদা। সবাই কত বকাবকি করলো, অথচ সে ফোন করে হা হুতাশ করে চলেছে। ভাই যদি আজ বাসায় থাকতো তাহলে এমন কিছুই হতো না, কিন্তু সে কোনো জরুরি কাজে যেন আজ সারাদিন বাসার বাইরে ছিল। ইলোরা মন খারাপ করে ভাইকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলল, ভাই এত চিন্তা করো না প্লিজ, আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। দেখো আমি গিয়েই তোমাকে ফোন করব। ইলোরার মিথ্যা সান্ত্বনায় লাভ কিছুই হলো না। সাকিব কিছুতেই শান্ত হচ্ছে না, একইভাবে হা হুতাশ করে চলেছে। ইলোরা অসহায়ভাবে কয়েকবার সাকিবকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হচ্ছে না। ইলোরাকে অবাক করে দিয়ে হঠাৎ পাশে বসা ছেলেটা গলা ঝাড়া দিয়ে বলে উঠল, কিছু মনে না করলে ফোনটা একটু আমাকে দিবে? ইলোরা প্রথমে বিস্মিত হয়ে ছেলেটার দিকে তাকিয়ে রইল। পরক্ষণে মনে পড়ল ছেলেটা তো ভাইয়ের বন্ধু, হয়তো কোনো দরকারি কথা মনে পড়েছে। ইলোরা কোনো উত্তর না দিয়ে চুপচাপ ইয়ারফোন খুলে রেখে ফোনটা ছেলেটার দিকে এগিয়ে দিল। ছেলেটা ফোন হাতে নিয়ে কানে ধরেই একগাল হেসে বলল, হেই সাকু। ছেলেটার মুখে নিজের ভাইয়ের নামের এমন বিকৃত উচ্চারণ শুনে ইলোরা ভুরু কুঁচকালো। ওপাশ থেকে সাকিব অবাক হয়ে বলে উঠল, এরেন তুই? হ্যাঁ, আমরা একই বাসে আছি। তোর বোনের আর আমার সিট পাশাপাশি পড়েছে। যদিও তোর বোন আমাকে চেনে না, কিন্তু আমি চিনতে পেরেছি। আমিও প্রথমে মনে মনে অবাক হয়েছিলাম তোর বোনকে একা দেখে। এতক্ষণে বুঝতে পারলাম তোর বোন রাগ করে বাসা থেকে বেরিয়ে এসেছে। যাই হোক, এত চিন্তা করিস না, আমিও কিশোরগঞ্জে যাচ্ছি। এতটুকু পথ আমার সাথেই থাকবে। সাকিবের বুকের উপর থেকে যেন ভারী কিছু সরে গেল। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চিন্তিত স্বরে বলল, ভাই তুই আমাকে কত বড় চিন্তা থেকে মুক্তি দিলি জানিস না। আমার বোনটাকে একটু দেখে রাখিস প্লিজ। বাস থেকে নেমে ওকে একটা সিএনজিতে উঠিয়ে দিস। আমার বোনটা ছোট মানুষ, কেমন চিন্তায় ফেলে দিল সবাইকে দেখলি তো। প্লিজ এরেন, কৃতজ্ঞ থাকবো তোর কাছে। ইরেন হাসি মুখে বলল, এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি তোর অপরিচিত কেউ, আর অপরিচিত একজনের কাছে তুই অনুরোধ করছিস। নিশ্চিন্ত থাক বস। ইরেনের কথায় সাকিব কিছুটা শান্ত হলো। দুজনের মধ্যে টুকটাক কিছু কথা হলো। ইরেন সাকিবকে আশ্বস্ত করে ফোন কেটে দিয়ে হাসি মুখে ফোনটা ইলোরার হাতে ফিরিয়ে দিল। ইলোরাও মনে মনে কিছুটা খুশি হলো, কিন্তু মুখে প্রকাশ করল না। দুজনের মধ্যে আবার নীরবতা ভর করল। ইলোরা হাতের ইয়ারফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে চুপচাপ সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ জোরে সোরে একটা ঝাঁকুনি দিয়ে বাস থেমে গেল। হঠাৎ এমন হওয়ায় এরেন আর ইলোরা দুজনেই টাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে পড়ল। ইলোরা কিছু না বুঝতে পেরে ভ্যাবাচাকা খেয়ে ভীতু দৃষ্টিতে এদিকে ওদিকে তাকালো। কিছুক্ষণের মধ্যে বাসের যাত্রীদের মাঝে শোরগোল শুরু হলো। শোনা গেল বাসের পেছনের দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। দুর্ভাগ্যবশত বাস যেখানে থেমেছে সেখানে আশেপাশে কোনো গ্যারেজ নেই। বাধ্য হয়ে বাসের কন্ডাক্টর হাতে একটা টর্চ লাইট নিয়ে ছুটল গ্যারেজের খোঁজে। সব যাত্রীরা ইতিমধ্যে চিন্তিত মুখে বাস থেকে নেমে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করেছে। সবার মুখে চিন্তার ছাপ। এই রাত বিরেতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ আশা করেনি। এই শীতের রাতে এখন যদি গ্যারেজের লোক এই অবধি আসতে রাজি না হয় বা অন্য কোনো গাড়ি না পাওয়া যায় তাহলে কি হবে? অনিশ্চিত বিপদের আশঙ্কায় কেঁপে উঠল ইলোরার কোমল নারী মন। সে একটা শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে অসহায় দৃষ্টিতে এরেনের দিকে তাকালো। তার চাহনি দেখে এরেন বুঝতে পারল মেয়েটা ভয় পাচ্ছে। এরেন চোখের ইশারায় ইলোরাকে আশ্বস্ত করে চুপ থাকতে বলল। কিছুক্ষণ সেভাবেই বসে থেকে হঠাৎ এরেন উঠে দাঁড়িয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ইলোরাকে উদ্দেশ্য করে বলল, ব্যাগ নিয়ে চলে এসো। ইলোরা লাফিয়ে উঠল। কিছুটা অবাক হয়ে ভীতকণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাব? এরেন কোনো উত্তর না দিয়ে সামনের দিকে হাঁটা দিল। ইলোরা কি করবে কিছু বুঝতে না পেরে বাধ্য হয়ে ব্যাগ হাতে নিয়ে এরেনের পিছু পিছু বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ল। কনকনে শীতের রাতে ঘন কুয়াশার চাদর গায়ে মেখে ফোনের ফ্ল্যাশ লাইটের আবসা আলোয় সামনে এগিয়ে যাচ্ছে একজোড়া যুবক যুবতী। একে তো ঘন কুয়াশা, তার উপর আবার উত্তরে হাওয়া, গায়ের পশম কাটা দেওয়ার মতো অবস্থা। এরেন রীতিমতো ঠকঠক করে কাঁপছে।
গায়ে জ্যাকেট থাকা সত্ত্বেও ব্যাগে করে সে ভারী শাল নিয়ে এসেছে। সেই শাল দিয়ে ওড়নার মতো করে মাথা ঢেকে গায়ে জড়িয়ে রেখেছে। এক হাত জ্যাকেটের পকেটে গুটিয়ে রেখে আরেক হাত চাদরের নিচ দিয়ে সামান্য বের করে ফোনের ফ্ল্যাশ লাইটের আলো ফেলে পথ চলছে। ওর এমন কাণ্ড দেখে ইলোরা যেন বেমালুম ভুলে গেছে যে তারা কত বড় বিপদের মুখে পড়েছে। সে এমন কনকনে শীতের মধ্যে ড্রেসের উপর একটা ডেনিম জ্যাকেট পরে আছে, আর এই ছেলে জ্যাকেটের উপর চাদর পেঁচিয়ে প্যাকেট হওয়ার পরও ঠক ঠক করে কাঁপছে। ইলোরার পেট ফাটা হাসি আসছে, কিন্তু এমন পরিস্থিতিতে তো হাসতেও পারছে না। তবে ঠোঁট টিপে ঠিকই হাসছে। বাস থেকে নামার পর কন্ডাক্টরের ফেরার অপেক্ষায় কয়েক মিনিট দাঁড়িয়েছিল তারা। অধৈর্য হয়ে এরেন ইলোরাকে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করেছে অন্য কোনো গাড়ি পাওয়ার আশায়। ইলোরা কোনো উপায়ান্তর না পেয়ে বাধ্য মেয়ের মতো এরেনের পিছু পিছু হেঁটে চলেছে। হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর চলে এসেছে। এখনো অবধি একটা গাড়িও চোখে পড়ছে না তাদের। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না। ইলোরা ভয়ে ভয়ে এরেনের দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে আজ আর কোনো গাড়ি পাওয়া যাবে না। ইলোরার কথায় এরেন ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ছোট একটা নিঃশ্বাস ফেলে সেও বলল, আমারও তাই মনে হচ্ছে। এখানকার মানুষ বোধহয় শীতের প্রকোপ বেশি হওয়ায় তাড়াতাড়ি দোকানপাট আটকে যার যার বাড়ি ফিরে গেছে। গাড়িওয়ালারা হয়তো একই কাজ করেছে। দেখছো না, রাস্তা পুরো ফাঁকা। তাহলে এখন কি হবে? এরেন কোনো উত্তর দিল না। সে নিজের মনে ঠক ঠক করে কাঁপছে আর সামনের দিকে পা বাড়িয়ে চলেছে। ইলোরা মুখ গোমড়া করে তাকে অনুসরণ করছে। তার পা দুটো ঠান্ডায় আর ক্লান্তিতে অবশ হয়ে গেছে। কিছুতেই যেন আর সামনে এগোতে পারছে না। এত দূর হাঁটার অভ্যাসও নেই তার। সে আর না পেরে হঠাৎ থেমে গেল। রাস্তার পাশে একটা গাছের গুড়ি দেখে তার উপর বসে পড়ল। তাকে থামতে দেখে এরেনও থেমে গেল। ভুরুকুসকে তাকিয়ে প্রশ্ন করল, বসে পড়লে কেন? হাঁটতে পারছি না আর। আবসা আলোয় ইলোরার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে এরেনের খুব মায়া লাগছে। এটুকু হেঁটেই মেয়েটা কেমন ক্লান্ত হয়ে পড়েছে। এরেনের ভাবনার মাঝেই হঠাৎ ইলোরা লাফিয়ে উঠে এরেনের পাশে এসে দাঁড়ালো। ভীতু চোখে এদিক ওদিক দৃষ্টি বিচরণ করতে লাগলো। তার এহেন কাজে এরেন হকচকিয়ে গেল। সে কিছু বুঝতে না পেরে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন করল, এনি প্রবলেম? এরেনের প্রশ্নে ইলোরা ভীতু চোখে তাকিয়ে মুখ গোমড়া করে উত্তর দিল, এখানে যদি ভূত থাকে? কি? ইলোরা একটা শুকনো ঢোক গিলে একইভাবে বলল, ভূতরা এমন অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে। এরেনের যেন আক্কেল গুড়ুম হলো। রাত বিরেতে যে মেয়ে একা একা কিশোরগঞ্জ রওনা দিয়েছে, সে মেয়ে কিনা অবাস্তব ভূতে ভয় পায়। তাছাড়া দুদিন পর নাকি এই মেয়ে ভার্সিটিতে ভর্তি হবে, অথচ বাচ্চাদের মতো কেমন ভূতে বিশ্বাস করে। এরেন সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, এসব কে বললো তোমাকে? ইলোরা এরেনের দিকে কিছুটা সরে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, আমি জানি, এজন্যই অন্ধকারে আমার ভয় লাগে। তাহলে এতক্ষণ যে এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আবছালোয় হাঁটছিলে, ভয় করেনি? করেছে তো। এখন যদি ভূত এসে আমাদের দুজনের ঘাড় মোটকে দিয়ে চলে যায়? এরেন হাসবে না কাঁদবে কিছুই যেন বুঝতে পারছে না। সে বোকা বোকা চোখে তাকিয়ে বলল, শোনো, এসব ভূত টুত কিছুই সত্যি না। এই সব কিছু মিথ্যা বানোয়াট গল্প। এখন তুমি কি হাঁটতে পারবে? ইলোরা অসহায় মুখ করে ডানে বায়ে মাথা নাড়ল, যার অর্থ সে আর এক পাও সামনে এগোতে পারবে না। এরেন বুক ফুলিয়ে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ওখানে বসে বিশ্রাম নাও। ইলোরা ভীতু চোখে একবার এরেনের দিকে তাকিয়ে আবার এদিক ওদিক দৃষ্টি বিচরণ শুরু করলো। এরেন বুঝতে পেরে গাছের গুড়িটির দিকে এগিয়ে গিয়ে বলল, আমি এখানেই দাঁড়ালাম, এবার বসো। এবার ইলোরা মনে কিছুটা সাহস পেল। ধীর পায়ে হেঁটে গিয়ে আবার গুড়িটির উপর বসে দুহাতে মুখ ঢেকে জোরে নিঃশ্বাস নিল। ক্লান্ত শরীরটা এখন বিছানা চাইছে। অতিরিক্ত পাকামো করে বাড়ি থেকে একা বের হওয়ার ফল এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। মনে মনে নিজেকে নিজে বকতে শুরু করলো। হঠাৎ তার ফোনটা সশব্দে বেজে উঠল। ইলোরা হালকা চমকালো। ফোনটা ব্যাগ থেকে বের করে তার মুখটা চুপসে গেল। কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে তারপর রিসিভ করে কানে ধরে বলল, হ্যালো ভাই। হ্যাঁ বোন, পৌঁছে গেছিস?
সাকিবের প্রশ্ন শুনে ইলোরা অসহায় দৃষ্টিতে একবার এরেনের দিকে তাকালো, তারপর আমতা আমতা করে বলল। না, তবে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। সাকিব অবাক হয়ে বলল। মানে এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। আসলে মাঝপথে হঠাৎ বাসের টায়ার পাংচার হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়েছে। যাই হোক, তুমি চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কাল সকালে কথা হবে তোমার সাথে। এখন রাখছি। আরে শোন, এরে সাকিবকে কথা শেষ করতে না দিয়েই ইলোরা তাড়াতাড়ি ফোন কেটে দিল। তারপর বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা সুইচ অফ করে রাখলো। এরেন ভুরুকুসকে প্রশ্ন করলো। মিথ্যা কথা বললে কেন? সত্য কথা বললে সারা রাত জেগে দুশ্চিন্তা করবে। আবার এই রাত দুপুরে ছুটে চলেও আসতে পারে আমাকে খুঁজতে। একে দিয়ে বিশ্বাস নেই। এরেন হাসি মুখে বলল। তোমার ভাই কিন্তু তোমাকে একটু বেশি ভালোবাসে। ইলোরা এরেনের কথায় মুচকি হেসে ফোনটা পুনরায় ব্যাগে রেখে দিল। এরেন নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো রাত 11:10 বাজে। সব ঠিকঠাক থাকলে এতক্ষণে সে কিশোরগঞ্জ পৌঁছে যেত। মেয়েটার সাথে না থাকলে এখন সে দ্রুত পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারত। কিন্তু সাকিব যখন বোনের খেয়াল রাখার দায়িত্ব নিয়েছে, তখন সেটা এড়িয়ে যাওয়া সম্ভব না। তার থেকে বড় কথা, একে একটা মেয়ের যে কোনো বিপদ হয়ে যেতে পারে। সে জেনে শুনে একটা মেয়েকে কোনো বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে পারে না। এমন ভয়ানক পরিস্থিতিতে সে কোনোদিনও পড়েনি। এদিকে অস্বস্তি হচ্ছে, আরেকদিকে চিন্তাও হচ্ছে। মেয়েটা যদি এখন বেশি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সে কি করবে একে নিয়ে? এরেনের ভাবনার মাঝেই হঠাৎ তার চোখে মুখে তীব্র আলোকছট এসে পড়ল। আকস্মিক ঘটনায় এরেনের চোখ দুটো আপনা আপনি কুঁচকে গেল। সে নিজের বাঁ হাতটা চোখের সামনে ধরে পিটপিট করে চোখ খোলার চেষ্টা করল। আলোটা ইলোরার মুখেও কিছুটা পড়ায় সেও সামনে তাকালো। আলোটা চোখ থেকে নেমে যেতেই এরেন স্পষ্ট দৃষ্টিতে সামনে তাকালো। ইলোরাও ভুরুকুসকে তাকালো। সামনে 4 জন বকাঠের মতো যুবক ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে ইলোরা ভয় পেয়ে দ্রুত উঠে এরেনের পিছনে গিয়ে দাঁড়ালো। ছেলেগুলোর মধ্যে একজন উচ্চস্বরে প্রশ্ন করল। কারা আপনারা? এরেন সোজাসুজি জবাব দিল। আমরা ঢাকা থেকে এসেছি, কিশোরগঞ্জ যাচ্ছি। আরেকজন ছেলে বলল। তো এখানে কি করছেন? আসলে আমরা যে বাসে করে যাচ্ছিলাম তার দুটো টায়ার পাংচার হয়ে গেছে। সেখানে আশেপাশে কোথাও গ্যারেজ নেই, তাই কন্ডাক্টর গিয়েছে গ্যারেজ খুঁজতে। আমরা অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করে তারপর ভাবলাম সামনে হয়তো কোনো গাড়ি পেয়ে যাব। এটা ভেবে হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে এলাম, অথচ একটা গাড়িও চোখে পড়ল না এখনো পর্যন্ত। আপনারা কি বলতে পারবেন এখানে কোথাও গাড়ি পাবো কিনা? কথাগুলো বলে এরেন উৎসুক দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে রইল। একটা ছেলে বলল। এই সময় তো কোনো গাড়ি পাবেন না, শীতের রাত তো। আরেকটা ছেলে এরেনের পিছনের দিকে উকি ঝুঁকি মেরে জিজ্ঞেস করলো। আপনার সাথে কে, বউ নাকি? এরেন খুব অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। তবু সে নিজেকে স্বাভাবিক রেখে জবাব দিল। ও আমার বন্ধুর বোন। আমরা দুজন এক বাসে কিশোরগঞ্জ যাচ্ছিলাম। এতক্ষণ হেঁটে ও অনেক ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখানে বসে বিশ্রাম নিচ্ছিল। ছেলেগুলোর সবাই একে অপরের মুখ চাওয়াচাই করলো। তাদের মুখ দেখে মনে হচ্ছে তারা কেউ এরেনের সোজাসাপটা কথাটা বিশ্বাস করে উঠতে পারেনি। এরেন ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখল ইলোরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। সে চোখের ইশারায় ইলোরাকে শান্ত থাকতে বলল। একটা ছেলে বলে উঠল। মেয়েটা যেহেতু এত ক্লান্ত হয়ে পড়েছে, তাহলে তো মনে হচ্ছে আর হাঁটতে পারবে না। আর এত শীতের মধ্যে এভাবে রাস্তায় বসে রাত কাটালে দুজনে অসুস্থ হয়ে পড়তে পারেন। তো এখন কি করবেন? এরেন চিন্তিত মুখে ছেলেগুলোর দিকে তাকালো। ছেলেগুলো ফিসফিস করে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলল। এরেন তাতে ভ্রুক্ষেপ করল না। তার পিছন থেকে ইলোরা উকিঝুঁকি মেরে উৎসুক দৃষ্টিতে ছেলেগুলোকে দেখছে। নিজেদের মধ্যে কথা শেষ করে একটা ছেলে বলল। বিপদে পড়ে যখন আমাদের এলাকায় এসে পড়েছেন, তখন এই এলাকার মানুষ হিসেবে আপনাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আমার বাড়ির সামনে একটা পুরনো কাচারি ঘর আছে, আপনারা চাইলে সেখানে রাতটা পার করতে পারেন। আসলে এত রাতে বাড়ির ভেতরে নিয়ে গেলে হয়তো সবাই বিরক্ত হবে, তাই যদি কষ্ট করে কাচারি ঘরটাতে থাকতেন। আমাদের সত্যি খুব খারাপ লাগছে আপনাদের জন্য। এখন থেকে মাত্র 5 মিনিটের পথ আমার বাড়ি যেতে। আপনারা কি যাবেন? এরেন ইলোরার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে দেখল মেয়েটা ঘুমে ঢুলছে। শীতে তার ঠোঁট কাঁপছে। তাছাড়া সে নিজেই শীত কাতুরে।
রাত যত বাড়ছে শীতের প্রকোপ ততই বেড়ে চলেছে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকার সম্ভব হচ্ছে না। অনিচ্ছা সত্ত্বেও এরেন বাধ্য হয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। ছেলেগুলো এরেনের মুখের দিকে আগ্রহী দৃষ্টিতে তাকিয়েছিল। এরেনের সম্মতি পেয়ে তাদের মুখে হাসি ফুটল। পূর্বের ছেলেটা হাসি মুখে বলল, আসুন আমার সাথে। এরেন ইলোরাকে উদ্দেশ্য করে ছোট করে বলল, চলো। এরেন ছেলেটার পিছন পিছন হাঁটতে শুরু করলো। ইলোরাও বাধ্য হয়ে ঘুম ঘুম চোখে তাদেরকে অনুসরণ করে চলল। বাকি তিনজন ছেলে সেখানেই দাঁড়িয়ে রইল। কিছু দূর যেতেই সামনে একটা ছোটখাটো টিনের ঘর দেখতে পেল তারা। অচেনা ছেলেটা এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভিতরে আসুন। এরেন ইলোরাকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলো। ছেলেটা একপাশে গিয়ে সুইচ টিপতে ঘরের মাঝখানে ছোট একটা লাল বাল্ব জ্বলে উঠল। তবে বাল্বটার আলো কিছুটা আবছা। ছেলেটা কিছুটা ইতস্তত করে পাশের একটা পাটি দেখিয়ে বলল, এটা বিছিয়ে শুয়ে পড়ুন, কিছু মনে করবেন না, একটু কষ্ট করে মানিয়ে নিন। এরেন মুখে হাসি টানার চেষ্টা করে বলল, না ভাই, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ছেলেটা ইলোরার দিকে এক নজর তাকিয়ে হেসে বলল, উনি খুব বেশি ক্লান্ত, আপনারা বিশ্রাম করুন। আর আপনাদের কি সকালে জাগিয়ে দিতে হবে? না না, আমরা নিজেরাই উঠে পড়ব, আপনাকে কষ্ট করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে আসছি। ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিন। এরেন মাথা নাড়ল। ছেলেটা মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে চলে গেল। এরেন দরজার খিল লাগিয়ে ফিরে তাকাতেই দেখল ইলোরা পাটি বিছিয়ে নিয়েছে। ব্যাগ থেকে একটা চাদর বের করে মাথার নিচে ব্যাগটা দিয়ে গায়ে চাদর টেনে গুটিসুটি মেরে শুয়ে পড়েছে। এরেন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল পাটিটা মোটামুটি অনেক বড়। ইলোরা যেহেতু এক কোণে শুয়েছে, সে নির্দ্বিধায় আরেক পাশে বসতে পারবে। এটা ভেবেই সে এগিয়ে গিয়ে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে পাটির এক কোণে পদ্মাসনের মতো করে বসল। সঙ্গে সঙ্গে ইলোরা লাফ দিয়ে বসে পড়ল। এরেন ভ্যাবাচাকা খেয়ে ইলোরার দিকে প্রশ্নভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, হোয়াট হ্যাপেন্ড? ইলোরা ভ্রুকুটি করে প্রশ্ন করল, আপনি এখানে বসেছেন কেন? তাহলে কোথায় বসবো? এখানে আর কোনো বসার জায়গা নেই। ইলোরা ঘরের চারদিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, তাই তো, কিন্তু আমার তো অস্বস্তি হচ্ছে। এই কিছু করার নেই, একটা রাত কষ্ট করে মানিয়ে নিতে হবে। আমি লাইট অফ করে দিচ্ছি, আশা করি তাহলে তোমার অস্বস্তিটা একটু কম হবে। ইলোরার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, না না, আমি অন্ধকারে ভয় পাই। এরেন এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি এখানেই বসে আছি। ইলোরা আবার শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে হঠাৎ সে এরেনকে প্রশ্ন করল, আপনি কিশোরগঞ্জ কার বাসায় যাবেন? আমার ছোট খালার বাসায়। বেড়াতে? না, তাহলে আমার ছোট খালার আর্থিক অবস্থা ভালো না, তার সংসার চলে আমার বাবার সহায়তায়। এর মধ্যে আবার শুনলাম তারা যেটুকু জায়গায় বাড়ি করে থাকছে তার উপর এলাকার কোনো পয়সাওয়ালার নজর পড়েছে, সেই জন্যই যাচ্ছি। ইলোরা ভুরুকুসকে বলল, কিন্তু আপনি গিয়ে কি আটকে পড়বেন? তাদের সাথে ঝামেলায় জড়ালে তো তারা আপনারই কোনো ক্ষতি করে ফেলতে পারে, তখন? ইলোরার কথাটা এরেনের কাছে যুক্তিযুক্ত মনে হলো। সত্যি তো, তার যদি কোনো ক্ষতি করে বসে, এটা সে ভেবেই দেখেনি। খালার মুখে শোনার পর বাবা মাকে কারণ না বলে কিশোরগঞ্জ রওনা দিয়েছে। এরেনের মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ইলোরা কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে হঠাৎ বলল, আমার মামা কিন্তু এলাকার মানুষের এসব সম্পত্তি বিষয়ে সমস্যার সমাধান করে দেয়। আপনি চাইলে আমার মামার সাথে এ ব্যাপারে কথা বলতে পারেন, আমি নিশ্চিত মামা আপনাকে হেল্প করবে। ইলোরার কথায় এরেন একটা আশার আলো দেখতে পেয়ে খুব খুশি হলো। সে উত্তেজিত হয়ে প্রশ্ন করল, তাহলে তো খুব উপকার হয়, তোমার মামার সাথে যোগাযোগ করব কিভাবে? ইলোরা স্বাভাবিকভাবে উত্তর দিল, কাল সকালে না হয় আপনি আমার সাথে আমার মামার বাড়ি চলুন, তাহলেই তো মামার সাথে দেখাও হয়ে যাবে আর কথাও হয়ে যাবে। এরেন ইতস্তত করে বলল, কিন্তু তোমার সাথে আমাকে দেখে তোমার মামা যদি অসন্তুষ্ট হন? ইলোরা মুস্কি হেসে গদগদ কণ্ঠে বলল, আমার মামা একদম অন্যরকম, আমাকে অনেক বেশি ভালোবাসে সে, আপনি গেলেই দেখতে পারবেন। এরেন কিছুটা চিন্তামুক্ত হয়ে ছোট একটা প্রশ্ন করলো। আচ্ছা। ইলোরা আর কথা বাড়ালো না, পাশ ফিরে চুপচাপ গুটিসুটি মেরে চোখ বন্ধ করলো। এত ক্লান্তির ফলে চোখ বন্ধ করার কয়েক মিনিটের মধ্যেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। এরেন রাজ্যের বিরক্তি নিয়ে কিছুক্ষণ বসে বসে ঝিমালো। তারপর আর না পেরে
সেও ইলারার মতো মাথার নিচে ব্যাগ রেখে গায়ে চাদর টেনে শুয়ে পড়ল। বরাবরই সে বেশি রাত জাগতে পারে না, তার উপর আবার বসে বসে ঘুমানো তো অসম্ভব। সে চোখ বন্ধ অবস্থায় আপন মনে বিড়বিড় করে বলল, এমন রাত যেন জীবনে আর কোনোদিনও না আসে আল্লাহ। দরজায় কড়াঘাতের শব্দে ঘুম ছুটে গেল এরেনের। সতর্ক হয়ে দ্রুত উঠে বসল সে। ভাবলো হয়তো গতরাতের ছেলেটা ডাকতে এসেছে, কিন্তু সে তো বলেছিল ডাকতে হবে না। তবু এলো। ব্যাগ থেকে ফোন বের করে দেখলো সকাল 6টা বাজে। এরেন পাটির ওপাশে তাকাতে দেখলো ইলোরা গুটিসুটি মেরে আরামে ঘুমিয়ে আছে। ওপাশ থেকে কেউ দরজায় কড়াঘাত করেই চলেছে। এরেন অবাক হওয়ার সাথে সাথে কিছুটা বিরক্ত হলো। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দরজার কাছে এগিয়ে এলো। দরজা খুলতে সে অবাক। দরজার সামনে কয়েকজন লোক দাঁড়িয়েছে। তাদের মধ্যে 4 জন বয়স্ক আর 3 জন মধ্যবয়স্ক। সবার পরনে পাজামা, পাঞ্জাবি আর মাথায় টুপি। লোকগুলোর মুখ দেখে মনে হচ্ছে তারা সবাই বেশ রেগে আছেন। সবার মুখের ভাব শক্তপোক্ত। এরেন কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে নরম কণ্ঠে প্রশ্ন করলো, আপনারা কারা? এরেনের কথা শেষ হতেই একজন বয়স্ক লোক কড়া গলায় বলল, এই প্রশ্ন তো আমরা তোমাদের করতে এসেছি। আমরা এই এলাকারই মানুষ। তোমরা কারা? এরেন সোজাসুজি জবাব দিল, আমরা ঢাকার মানুষ। গতকাল রাতে কিশোরগঞ্জ যাওয়ার পথে আমাদের বাস নষ্ট হয়ে যায়। তারপর গাড়ি খুঁজতে খুঁজতে এই এলাকা পর্যন্ত চলে আসি। আপনাদের এলাকার কয়েকটা ছেলেই আমাদের বলে যে গাড়ি পাওয়ার আর সম্ভাবনা নেই। একটা ছেলে এই ঘরটায় আমাদের রাত পার করতে দিয়েছে। বাইরে খুব বেশি ঠান্ডা পড়ছিল, তাই আমরা একটু পরেই চলে যাব। মধ্যবয়স্ক লোকের মধ্যে একজন ঘরের ভেতরে তীক্ষ্ণ দৃষ্টি স্থির রেখে খুব ঠান্ডা গলায় বলল, সবই বুঝলাম, কিন্তু তোমার সাথে ওই মেয়েটা কে? লোকটার কথা এরেন পিছনে ফিরে তাকিয়ে দেখলো ইলোরা তার ঠিক পিছনে দাঁড়িয়েছে। সে অবাক চোখে লোকগুলোর দিকে তাকিয়েছে। এরেন বুঝতে পারলো ইলোরা মাত্রই ঘুম থেকে উঠেছে। দরজার সামনে থেকে লোকটা আবার ঠান্ডা গলায় বলল, কি হলো বলো মেয়েটাকে? এরেন উত্তর দিল, ও আমার বন্ধুর বোন। আর একজন মধ্যবয়স্ক লোক বলল, বন্ধুর বোন তোমার সাথে কি করছে? আমরা এক বাসেই কিশোরগঞ্জ যাচ্ছিলাম। বাস নষ্ট হওয়ায় দুজনেই বিপদে পড়ে গেছি। এক পাশে কিশোরগঞ্জ যাচ্ছিল না কি একসাথে? না, বাসে হঠাৎ ওর সাথে দেখা হয়েছে আমার। ও একা কিশোরগঞ্জ যাচ্ছিল, তাই আমার বন্ধু আমাকে বলেছে ওর খেয়াল রাখতে। আর তুমি এমন খেয়ালে রাখছো যে এক ঘরে রাত কাটাতেও দ্বিধা বোধ করনি। সুযোগের সদ্ব্যবহার। বয়স্ক লোকটার মুখের এই বিশ্রীর কথাটা এরেনের কানে কাটার মতো বিঁধল। সে চোখ মুখ কুঁচকে বলল, হোয়াট? আর একজন মধ্যবয়স্ক লোক কটাক্ষ করে বলল, আজকালকার ছেলে মেয়েদের তো এমনই স্বভাব ভাই। এখন আর কারোর বিয়ের প্রয়োজন হয় না। তার উপর ওরা তো আবার শহরের বড়লোকের গোল্লায় যাওয়া ছেলে মেয়ে। মুহূর্তে এরেনের মুখে প্রচন্ড রাগ এসে ভর করলো। সে দাঁতে দাঁত চেপে বলল, ভাষা ঠিক করে কথা বলুন। বয়সে বড় বলে যা তা বলবেন আর আমি চুপচাপ শুনে যাব? অত বেশি ভদ্র না আমি। ঠান্ডা স্বভাবের লোকটা বলে উঠল, তুমি যে কোনো ভদ্র ছেলে নও সেটা আমরা তোমার কাজেই বুঝতে পেরেছি। নির্লজ্জের মতো কাজ করে তোমার মুখে এত বড় কথা শোভা পায় না। এরেন রাগী গলায় বলল, নির্লজ্জের মতো কোনো কাজ করেছি আমি? একটা মেয়েকে নিয়ে রাত কাটিয়েও এই সোজা কথাটা বুঝতে পারছো না বাপ? ও আমার বন্ধুর বোন, আর আমরা বিপদে পড়ে এখানে এসেছি। কতবার বলবো? ধরা পড়লে সবাই এক কথাই বলে। একজন বয়স্ক লোক তাচ্ছিল্যের হাসি এসে বলল। পরক্ষণে লোকটা গলা উঁচু করে জোরে ডেকে উঠলেন, কই গো মেয়ে, এদিকে আসো। ইলোরা কাঁপা কাঁপা শরীরে এক পা দুপা করে এগিয়ে এসে এরেনের পাশে দাঁড়ালো। তাকে দেখেই লোকটা আবার বলে উঠল, দেখে তো খুব ভদ্র মেয়ে বলে মনে হয়। এমন একটা কাজ করতে মগজে ঠেকলো না একবারও? ইলোরা তীব্র ঘৃণা নিয়ে লোকটার মুখের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলতে পারল না। কেন জানি তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের কোণে পানি এসে জমা হয়েছে। সে ছলছল চোখে এরেনের দিকে তাকালো। মেয়েটার চাহনি দেখে এরেনের খুব মায়া হলো। এবার তার মেজাজ তুঙ্গে উঠে গেল। সে কড়া গলায় বলল, দেখেন চাচা, দয়া করে আর কোনো বাজে কথা বলবেন না। শুনতে খারাপ লাগছে। আপনারা যেমন ভাবছেন আমরা মোটেও তেমন না। তাই আপনারা কেন এসেছেন সেটা স্পষ্ট করে বলুন। ঠান্ডা স্বভাবের লোকটা বলল,
শোনো বাবা, আমার এলাকায় আমি কোনোদিনও এসব অসভ্য কাজ সহ্য করি না। আর তোমরা তো ঢাকা থেকে আমাদের এলাকায় এসে পড়েছ শুধুমাত্র বন্ধুর বোন পরিচয়ে একটা অবিবাহিত মেয়েকে নিয়ে এ করে রাত কাটানো। শুধু আমরা কেন, কোনো মানুষই স্বাভাবিকভাবে নেবে না। তুমি যে সত্য কথা বলছো বা এই মেয়েটাকে নিয়ে তুমি পালাওনি, তারই বা কি নিশ্চয়তা আছে? ইলোরা হুট করে বলে উঠল। আপনারা চাইলে আমার ভাইয়ের সাথে কথা বলতে পারেন। একজন বয়স্ক লোক কড়া গলায় বলল। আমরা কারোর সাথে কথা বলতে চাই না, আর কিছু শুনতেও চাই না। আমরা আমাদের এলাকার এসব অসভ্যতা আমি সহ্য করব না। চেয়ারম্যান সাহেব আপনি বলেন, চেয়ারম্যান সাহেব আপনি বললে এখনই এদের বিয়ে দিয়ে দিই। এরেন আর ইলোরা একসাথে চমকে উঠল। এরেন চিৎকার করে বলে উঠল। এসব কি বলছেন আপনি? আপনারা আমাদের ভুল বুঝে এত বড় একটা কাজ করতে চাইছেন। ও আমার বন্ধুর বোন, আর তাছাড়া আমি ওকে ঠিকভাবে চিনিও না। বিশ্বাস করুন, আমরা সত্যি বিপদে পড়েছি। আমাদের কথা বিশ্বাস না হলে এই বাড়ির ছেলেটাকে ডেকে জিজ্ঞেস করুন, ও সব জানে। এরেনের কথা শেষ হতে একজন মধ্যবয়স্ক লোক উচ্চস্বরে ডেকে উঠলেন। এই রাশেদ, হামিদ, এদিকে আয় তোরা। লোকটা ডাক শুনে চারটা ছেলে এসে তার পাশে দাঁড়ালো। এরেন ভালোভাবে তাকাতেই দেখলো এরা গত রাতের সেই ছেলেগুলো। এরেন আর ইলোরা দুজনেই মনে মনে একটু স্বস্তি পেল। এবার এই ছেলেগুলোই সত্যি কথা বলতে পারবে। এরেন দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে বলল। ভাই, তোমরাই তো গতকাল রাতে আমাদের হেল্প করেছিলে। তোমরা তো সব জানো যে আমরা কত বড় বিপদে পড়ে এখানে এসেছি। প্লিজ ওনাদের একটু বুঝিয়ে বলো তোমরা। এরেনের কথায় ছেলেগুলোর মুখে তাচ্ছিল্যের হাসি দেখা গেল। যে ছেলেটা গতরাতে তাদের কাচারি ঘরে থাকতে দিয়েছিল সেই ছেলেটা বলে উঠল। আমাদের এলাকায় এসে মেয়ে নিয়ে ফুর্তি করবে আর আমরা চুপচাপ দেখবো? যা ভেবেছো তাই। তোমার কুকর্ম হাতে নাতে ধরিয়ে দিলাম, এবার ঠেলা সামলাও। এরেন স্পষ্ট দৃষ্টিতে তাকাতেই দেখল ছেলেটার মুখে শয়তানি হাসি। এরেনের বুঝতে বাকি রইল না যে এরা ইচ্ছে করে তাদের ফাঁসিয়েছে। উপরে ভালো সেজে মনের মধ্যে এমন বদ মতলব রেখেই ওরা তাদের এই কাচারি ঘরে থাকতে দিয়েছে। আর সকাল হতেই এলাকার চেয়ারম্যান সহ অন্যান্য লোকজন ডেকে এনে ভুলভাল বুঝিয়েছে। রাগে ক্ষোভে এরেনের মুখ লাল হয়ে গেল। তেড়ে গিয়ে সে ওই ছেলেটার জ্যাকেটের কলার চেপে ধরল। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। তুই ইচ্ছে করে আমাদের ফাঁসিয়েছিস। উপরে ভালো সেজে মিষ্টি মিষ্টি কথা বলে এমন নোংরা চাল চেলেছিস। তোকে তো আমি। এরেন আরও জোরে ছেলেটার কলার চেপে ধরতেই পাশ থেকে গতরাতের তিনজন ছেলে এসে এরেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরেন রাগে ফুঁসতে ফুঁসতে চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলল। এরা আমাদের ফাঁসিয়েছে, এখন কি আপনি সেটাই বিশ্বাস করবেন? চেয়ারম্যান ঠান্ডা গলায় জবাব দিল। আমি যা চোখে দেখেছি তাই বিশ্বাস করেছি। একটা অবহিত মেয়েকে নিয়ে যেহেতু এক ঘরে রাত কাটিয়ে পেরেছো, সেহেতু তোমাদের দিকে আঙুল তোলাটা স্বাভাবিক। এখন তুমি যদি মেয়েটাকে বিয়ে করে নিজের স্ত্রীর পরিচয় দাও, তবেই তোমরা এখান থেকে ছাড় পাবে। নয়তো তোমাকে এলাকার ছেলে গণ্যপিন্টু দেবে, এমনকি এই মেয়েটার মুখও থাকবে না। এবার তোমরা ঠিক করো কি করবে। এরেন চিৎকার করে বলল। এসব কোন ধরনের নিয়ম? আপনি এলাকার চেয়ারম্যান হয়ে এমন অবিচার করছেন? আশ্চর্য! কিছু ভুল ধারণা থেকে দুটো জীবন নষ্ট করে দিবেন, এটা কোনো বিচার হলো? চেয়ারম্যান আবারও একই রকম ভঙ্গিতে বললেন। তুমি যে এই মেয়েটার জীবন নষ্ট করে দেবে তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। তোমাদের মাত্র 10 মিনিট সময় দিলাম। মেয়েটার সাথে কথা বলে নিজেদের সিদ্ধান্ত জানাও। ভালোই ভালোই রাজি হয়ে গেলে সুস্থ শরীর নিয়ে ফিরতে পারবে, আর তা না হলে নিজেদের মান সম্মান হারাবে। এসব ঘটনা ছড়াতে বেশি সময় লাগবে না। ইলোরা আতকে উঠল। এরেন হতভম্ব হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। লোকগুলো নিজেদের মধ্যে কটূক্তি করতে করতে দরজার সামনে থেকে সরে কিছুদূর গিয়ে দাঁড়ালো। ইলোরার চোখ দিয়ে এতক্ষণ অনবরত পানি গড়িয়ে পড়ছিল। এবার সে কয়েক পা পিছিয়ে গিয়ে মাটির উপর বসে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল। এরেন অসহায় দৃষ্টিতে ইলোরার দিকে তাকালো। ধীর পায়ে ঘরের মধ্যে ঢুকে ইলোরার কাছে এগিয়ে গেল। ইলোরার থেকে কিছুটা দূরত্ব রেখে মাটিতে বসে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। হঠাৎ ইলোরা মুখ থেকে হাত সরিয়ে ভেজা কণ্ঠে বলল।
এসব নোংরা কথা কোনোভাবে আব্বুর কানে গেলে সে নিশ্চিত হার্ট অ্যাটাক করে বসবে। আমার জন্য কেউ মুখ দেখাতে পারবে না। ইলোরা আবার শব্দ করে কেঁদে উঠল। এরেনের বুকটা কেঁপে উঠল। শুধু কি ইলোরার পরিবার, তার নিজের পরিবারের সম্মানও তো ধুলোয় মিশে যাবে। তাকে নিয়ে তার বাবা মা কত গর্ব করে, সেই বাবা মায়ের সম্মানহানি কি করে মেনে নেবে সে? খুব বাজেভাবে ফেঁসে গেছে তারা। এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তায় খোলা নেই। এরেন কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সবই তো শুনলে, আমাদের ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। এখন তুমি কি চাও বলো? তুমি যা চাইবে তাই হবে। ইলোরা ক্রমাগত কেঁদেই চলেছে। কিছুক্ষণ পর বাইরে থেকে একটা লোক উচ্চস্বরে বলে উঠল, অনেকক্ষণ তো হলো, এবার বেরিয়ে আসো, তাড়াতাড়ি নিজেদের সিদ্ধান্ত জানাও। এরেন দাঁতে দাঁত চেপে হাতের মুঠি শক্ত করল। ইলোরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে নিচু স্বরে বলল, আমাদের হাতে আর কিছু করার নেই। এখন আমাদের সম্মান বাঁচাতে হলে এরা যা করতে চায় তাই করতে হবে, আর কোনো উপায় নেই। এরেনও অসহায় চোখে ইলোরার দিকে তাকালো। ইলোরা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল। এরেন কিছুটা সময় সেভাবেই চুপচাপ বসে থেকে হঠাৎ উঠে দাঁড়ালো। চোখ বন্ধ করে নিজেকে দমিয়ে নিয়ে বাইরে চলে গেল। তাকে দেখে একজন বয়স্ক লোক প্রশ্ন করলেন, কি ঠিক করলে, রাজি আছো? এরেন একটা শুকনো ঢোক গিলে মৃদু কণ্ঠে বলল, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল। চেয়ারম্যান সাহেব একজন বয়স্ক লোককে উদ্দেশ্য করে বললেন, কাজী সাহেব চলুন বিয়ের কাজটা সেরে ফেলি। এরেন বুঝতে পারলো এরা আটঘাট বেঁধেই নেমেছে। আগে থেকেই কাজীকে সঙ্গে করে নিয়ে এসেছে। এরেন সহ সবাই কাচারি ঘরটায় ঢুকলো। ছেলেগুলো কাজী সাহেবের খাতাপত্র নিয়েই অপেক্ষা করছিল। সেগুলো হাসি মুখে এগিয়ে দিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিয়ে পড়ানো সম্পন্ন হয়ে গেল। বিয়ে পড়ানো শেষ হলে চেয়ারম্যান সাহেব এরেনকে বললেন, মেয়েটার স্ত্রীর সম্মান দিও। আল্লাহ এই বিয়েটা তোমাদের কপালে লিখে রেখেছিলেন, আর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। কোন ঘটনা থেকে তোমাদের বিয়েটা হয়েছে সেসব কথা এলাকার বাইরে যাবে না, তাই নিশ্চিন্তে ফিরে যাও, সুখী হও। উপস্থিত লোকগুলো সবাই একে একে টুকটাক কথা বলে তারপর সবাই যেমনই এসেছিল তেমনই চলে গেল। ছেলেগুলো তাদের সাথে চলে গেল। সকালের সোনালি সূর্য ইতিমধ্যেই আলো ছড়িয়ে দিয়েছে। টিনের বেড়ার ফাঁক দিয়ে তীব্র আলোক ছটা এসে পুরো ঘর আলোকিত করে উঠেছে। পাশের রাস্তা থেকে যানবাহনের হর্নের শব্দও শোনা যাচ্ছে। চারদিকে কোলাহল বেড়ে চলেছে। আর এত কোলাহলের মধ্যেও দুটো মানুষ স্তব্ধ হয়ে বসে আছে। কারোর মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে হঠাৎ এরেন বলে উঠল, কিছুক্ষণ আগে যা হয়েছে পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। ওসব ভুলে যাও, ভেবে নাও কিছুই হয়নি। যা হয়েছে তাতে তোমার বা আমার কারোরই হাত নেই। এটা আমাদের দুর্ভাগ্য। পরিবারের অনুপস্থিতিতে বা কারো মনের অনিচ্ছায় বিয়ে হলে আমার মনে হয় সেই বিয়ের কোনো মূল্য নেই। তাই মন থেকে সবটা মুছে ফেলো। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলছি। এরেন প্রশ্নভরা দৃষ্টিতে ইলোরার দিকে তাকালো। ইলোরা ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নাড়ল। এরেন নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এখানে আর দেরি করা ঠিক হবে না, চলো তোমাকে গাড়িতে উঠিয়ে দেই। ইলোরা ভেজা চোখ দুটো সরু করে প্রশ্ন করলো, আপনি যাবেন না? এরেন শান্ত স্বরে বলল, যা ঘটে গেল তাতে আমি তোমার সামনে থাকলে তোমার অস্বস্তি বাড়বে। তার থেকে ভালো দুজন দুজনের গন্তব্যে চলে যাই। ইলোরা বলল, আমি নিজেকে সামলাতে পারি, অস্বস্তি কাটিয়ে উঠতে পারবো আমি। বরং আপনি যদি আমার সাথে না যেতে চান তাতে এটা প্রমাণ হবে যে তাহলে আপনি নিজেই অস্বস্তিতে ভুগছেন। আমি যখন বলেছি আপনাকে যে আমি হেল্প করব, তখন আমি সেটা করবই। তাছাড়া আপনি নিজেই তো এইমাত্র বললেন যে যা হয়েছে তা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট। তাহলে তো এসব অ্যাক্সিডেন্ট ভুলে গিয়ে আমরা যেভাবে চলছিলাম সেভাবেই চলতে পারি, তাই না? এরেন কিছুক্ষণ আপন মনে ভেবে তারপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি তোমার সাথে তোমার মামার বাড়ি যাচ্ছি, চলো। ইলোরা অম্লান হাসল। এরকম একটা পরিস্থিতিতে যে কোনো মেয়েরই খুব অস্বস্তিতে পড়ার কথা। তার যথেষ্ট অস্বস্তি লাগছে, কিন্তু এরেনের কথায় সে অস্বস্তিটা অনেকটা কেটে গেছে। দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। দুজনই নিজেদের সব অস্বস্তি মনের মধ্যে চেপে রেখে আবার চলল গন্তব্যের উদ্দেশ্যে। ইলোরাকে দেখেই তার মামাতো বোন অনন্যা খুশিতে সারা বাড়ি মাথায় তুলেছে।
তখন থেকে সে চেঁচিয়ে মা বাবাকে ডেকে চলেছে। ওর চেঁচামেচি শুনে আলিয়া বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। বেরোতে বেরোতে বিরক্ত মুখে বললেন, কাজের সময় বিরক্ত করছিস কেন? সারাদিন তো ফোন নিয়ে ঘরের মধ্যে বসে থাকিস, কাজ করার তো নামই নেই, তারপর আবার আমার কাজের সময় বিরক্ত করছিস। অনন্যা দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আমি কি সাদে চেঁচিয়ে দেখেছি নাকি? দেখো কে এসেছে। অনন্যা সোফার দিকে ইশারা করলো। আলিয়া বেগম সোফার দিকে তাকিয়ে খুশি হওয়ার বদলে ভুরু কুঁচকালেন। ইলোরা হাসি মুখে এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম মামি, কেমন আছো? আলিয়া বেগম মৃদু কণ্ঠে উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম, আমি ভালো আছি। পরক্ষণেই তিনি সোফায় দৃষ্টি ফিরিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করলেন, ছেলেটা কে? তার কথা শুনে এরেন হাতের ফোনটা দ্রুত পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। দুপা এগিয়ে এসে হাসি মুখে আলিয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তোমাকে তো চিনলাম না, কে বাবা তুমি? আমি এরেন জামান, সাকিবের খুব কাছের বন্ধু। তুমি ইলোর সাথে আমাদের বাড়িতে, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। এই ইলো, কি ব্যাপার বলতো? ইলোরা মুস্কি হেসে বলল, আসলে আমি ঢাকা থেকে গতকাল রাতে রওনা দিয়েছিলাম, তখন বাসে ওনার সাথে দেখা হয়। পথে আমাদের বাস নষ্ট হয়ে যায়, আর যেখানে বাস নষ্ট হয়েছে সেখানে কোনো গ্যারেজ নেই। শীতের রাত তো, তাই গ্যারেজের লোক খুঁজে পেতে অনেক সময় লেগে গেছে। আর তারপর বাস ঠিক করে পৌঁছতে এত বেলা হয়ে গেছে। কথাগুলো বলে ইলোরা ভয়ে ভয়ে মামির দিকে তাকালো। মামি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন। তার চাহনিতে ইলোরার প্রতি অবিশ্বাস স্পষ্ট। ইলোরার গলা শুকিয়ে গেল। মামি যে এত সহজে এসব কথা বিশ্বাস করার মানুষ না, তা সে ভালোভাবেই জানে। আলিয়া বেগম ভ্রুকুটি করে বললেন, বাস ঠিক করে কিশোরগঞ্জে পৌঁছাতে সকাল হয়ে গেছে, তাও আবার এত বেলা, এত সময় লেগেছে? ইলোরাকে আমতা আমতা করতে দেখে এরেন আগ বাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ, আসলে শীতের রাত তো, আর ও সঠিকভাবে বলতে পারিনি। গ্যারেজের লোক পাওয়া গেছে ফজরের সময়, সেই জন্যই এত দেরি হয়েছে। অনন্যা প্রশ্ন করল, সারা রাত বাসে কাটিয়েছিস তোরা? ইলোরা মাথা নেড়ে বলল, হ্যাঁ। আলিয়া বেগম সন্দিহান কণ্ঠে বললেন, সবই বুঝলাম, কিন্তু তোমার হঠাৎ আমাদের বাড়িতে আসার কারণটা বুঝলাম না বাবা। এরেন মুস্কি হাসল। সে স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি এসেছি সাকিবের মামার কাছে, একটা জমির ব্যাপারে ওনার সাহায্য দরকার, ওনার সাথে কথা বলে আমি চলে যাব। আলিয়া বেগম আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগেই অনন্যা বিরক্ত হয়ে বলল, উফ মা, এত প্রশ্ন করার কি আছে? করার হলে পরে করো। শুনলে তোরা সারা রাত বাসে বসেছিল, ওদের এখন রেস্ট দরকার, তুমি নিজের কাছে যাও তো। আলিয়া বেগম কড়া চোখে একবার মেয়ের দিকে তাকিয়ে হন হন করে রান্নাঘরের দিকে চলে গেলেন। অনন্যা হাসি মুখে বলল, এলো, তুই ঘরে যা, ডালিয়া ঘরে আছে, গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নে, আমি খাবার নিয়ে আসছি। ইলোরা মাথা নেড়ে ব্যাগ নিয়ে চলে গেল ভেতরে। অনন্যা এরেনকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আপনি আমার সাথে আসুন। অনন্যা এরেনকে একটা ঘর দেখিয়ে দিল। এরেনকে ফ্রেশ হতে বলে সে ছুটল খাবার আনতে। মেয়েটার আচরণ এরেনের খুব ভালো লাগলো। তখন থেকে শুধু হেসেই চলেছে। মেয়েটা বোধহয় সবসময় এমন হাসি খুশি থাকতে পছন্দ করে। মেয়েটার সাথে তার ছোট বোন জারিনের অনেক মিল। দুজনেই খুব হাসি খুশি আর প্রাণবন্ত। বোনের সাথে মিল আছে বলেই হয়তো মেয়েটাকে তার ভালো লেগেছে। ঘরে ঢুকে ইলোরা দেখলো ডালিয়া খুব মনোযোগ দিয়ে বেলি ফুলের মালা গাচ্ছে। তার এই বোনটা একটু আলাদা। অনন্যা আর ডালিয়া দু বোন হলেও ডালিয়া অনন্যার থেকে একদম অন্যরকম। অনন্যা হচ্ছে মিশুক প্রকৃতির মেয়ে। সবার সাথে সবসময় হাসি ঠাট্টা গল্প করতে ভালোবাসে, তাও আবার আস্তে ধীরে না, বাড়ি কাঁপিয়ে। একটু খুশি হলেই সারা বাড়ি কাঁপিয়ে হাসতে থাকে। ওর জন্য বাড়িতে সবসময় হই হুল্লোড় লেগেই থাকে। আর অসম্ভব সুন্দরীও সে। অনন্যা সাকিবের 1 বছরের ছোট। সাধারণত সবাই বলে বড় মেয়েরা একটু চুপচাপ স্বভাবের হয়, অথচ অনন্যার ক্ষেত্রে এ কথা সম্পূর্ণ ভুল। এত বেশি চঞ্চল মেয়েটা। আর ডালিয়া অনন্যার সম্পূর্ণ বিপরীত। কার সাথে খুব বেশি কথা বলে না, মজা করে না, সব সময় নিজের মতো থাকতে পছন্দ করে। এক কথায় ওর মাঝে কোনো চঞ্চলতা নেই। কিছুটা গম্ভীর স্বভাবের মেয়ে। ওর গায়ের রং অনন্যার থেকে কিছুটা ফ্যাকাশে, তবে ওর ঠোঁটের কোণে সবসময় মুচকি হাসি লেগেই থাকে, যা ওর সৌন্দর্যকে বাড়িয়ে দেয়। এই দিক থেকে অনন্যার সাথে ওর একটা মিল আছে। তবে ইলোরাকে পেলে ও অনেকটা পাল্টে যায়। কেন জানি ও অন্য সবার থেকে ইলোরার সাথে সময় কাটাতে বেশি পছন্দ করে।
এমনকি ও যে কথা কারোর সাথে শেয়ার করে না সেই কথাও ইলোরার সাথে শেয়ার করে। ইলোরা আর ডালিয়ার বয়সের মাঝে মাত্র 1 মাসের তফাৎ। ইলোরা ডালিয়ার থেকে 1 মাসের বড়। ইলোরাকে পেলেই মনের সব কথা উজাড় করে দেয় ডালিয়া। ওর এই ব্যাপারটা সবাই জানে, তাই ইলোরা আরও একসাথে হলে কেউ ওদেরকে বিরক্ত করে না। ইলোরা মৃদু হেসে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে ডাকলো, ডালিয়া। ডালিয়া ঘাড় ঘুরিয়ে ইলোরাকে দেখে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, ইলো, তুই কখন এলি? ইলোরা মুখ বাঁকিয়ে বলল, তা দেখার সময় আছে নাকি তোর? অনু আপনি চেঁচিয়ে ডাকলো সবাইকে, তখন তো গেলি না। এমনিতেই যাইনি, ভেবেছি যেই আসুক পরে তো দেখতেই পাবো। যদি আগে থেকে জানতাম তুই আসবি তাহলে ড্রয়িং রুমে বসে থেকে অপেক্ষা করতাম। ইলোরা অভিমানী সুরে বলল, ও সব জানা আছে আমার। এই মালা গাঁথার অভ্যাসটা আর গেল না তোর। ডালিয়া পুনরায় মালা গাঁথায় মনোযোগ দিয়ে হেসে বলল, আমি নিজে থেকে না চাইলে যাবে কি করে? মালা গাঁথতে খুব ভালো লাগে আমার। তাছাড়া এটা তো একটা ভালো কাজ, অবসর সময় কাটানো যায়। ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার পর এমনিতেই তো সেগুলো পা দিয়ে মারিয়ে নষ্ট করে দেয় সবাই। তার থেকে ভালো কুড়িয়ে এনে মালা গেঁথে তাকে একটা কাজে লাগানো। তুই নিজেও তো এই মালা পছন্দ করিস। করি, কিন্তু গাঁথতে ইচ্ছা করে না। কারণ তুই অলস, আমরা সবাই জানি। বলে ডালিয়া শব্দ করে হেসে ফেলল। ইলোরা মুখটাকে বাংলার পাস করে বলল, আমি মোটেও এখন আর এমন না। আগে ছিলাম, কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়েছে। ওসব জানা আছে, এখন বল, হুট করে কিছু না জানিয়ে এলি যে? ইলোরা ব্যাগ থেকে একটা 3 পিস বের করে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলল, বাড়ি থেকে রাগ করে চলে এসেছি, তবে যাওয়ার সময় তোকে সাথে নিয়ে ফিরবো। ডালিয়া অবাক চোখে তাকালো, কিন্তু কিছু বলার আর সুযোগ পেল না। তার আগেই ইলোরা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ইলোরার হঠাৎ মনে পড়ল গতকাল রাতে সে ভাইয়ের সাথে কথা বলে ফোন সুইচ অফ করে রেখেছিল। এখনও সেই অবস্থাতেই আছে। বাড়ি থেকে তার মা অনন্যার ফোনে কল করেছিল, তখন কথা বলে আর নিজের কথা মনেই ছিল না। ভাই নিশ্চয়ই তার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। ইলোরা তাড়াতাড়ি রুমে গিয়ে ফোন অন করে সাকিবের নাম্বারে ডায়াল করল। মিজানুর রহমান এরেনকে নিয়ে ড্রয়িং রুমে বসেছেন। এরেন ইতিমধ্যে তার খালার জমির ব্যাপারে সব কথা খুলে বলেছে তাকে। সব শুনে মিজানুর রহমান এরেনকে আশ্বস্ত করে বললেন, এইসব ঘটনা সচরাচর ঘটে, তুমি ভেবো না বাবা। এসব সমস্যা মাটি দেওয়ার অভ্যাস আছে আমার। জমির সব কাগজপত্রগুলো দেখা প্রয়োজন একবার। এরেন বিরস মুখে বলল, ওসব তো আমার খালার কাছে। ঠিক আছে, আমি তো একটু পর চলেই যাব খালার বাড়ি। আগামীকাল না হয় সব কাগজপত্র নিয়ে আসবো আপনাকে দেখাতে। মিজানুর রহমান মাথা নেড়ে বললেন, তার কোনো দরকার নেই, তুমি আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো, তাই এত তাড়াতাড়ি ছাড়ছি না তোমাকে। আজ আমার বাড়িতেই থাকবে। আগামীকাল আমি নিজে তোমার সাথে গিয়ে সব কাগজপত্র দেখে ওই লোকের সাথে কথা বলবো। এরেন অবাক হয়ে তাকিয়ে রইল। একটা মানুষের মন এত ভালো হয়? অপরিচিত একটা ছেলেকে সাহায্য করবে বলে নিজে যাবে সমস্যা সমাধানের জন্য। অন্য মানুষ হলে রাজি হতেই তো কত সময় নিত। এমন একটা ভালো মনের মানুষের কথার উপরে আর কোনো কথা বলার সাহস পেল না এরেন। অগত্যা রাজি হয়ে গেল সে। মিজানুর রহমান অনেক সময় নিয়ে গল্প করলেন এরেনের সাথে। এরেনের পরিবার, লেখাপড়ার বিষয়ে জিজ্ঞেস করলেন। এক পর্যায়ে ছেলেটাকে তার খুব ভালো লেগে গেল। বয়স্ক লোকরা বেশিরভাগ এমনই হয়, যাদের সাথে কথা বলতে বলতে গল্পের আসর জমে যায় তাদেরকে হঠাৎ করেই ভালো লেগে যায় তাদের কাছে। মিজানুর রহমান আর এরেনের ক্ষেত্রেও এরকমটাই হয়েছে। এরেনও খুব আগ্রহ নিয়ে মিজানুর রহমানের সাথে গল্প করছে। হাসি খুশি এই মজার লোকটার সাথে গল্প করে তার বেশ আনন্দ লাগছে। রাত প্রায় 8:30। এরেনকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরের বিছানায় আধশোয়া হয়ে সে ফেসবুক স্ক্রলিং করছে। হঠাৎই তার মনে হলো এই অসময়ে ঘরে বসে থাকতে মোটেও ভালো লাগছে না। এই অসময়ে সে বাইরে বন্ধুদের সাথে আড্ডায় মশগুল থাকে। কিছুটা বিরক্তি নিয়ে সে ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো কি করা যায়। মিজানুর রহমান বাড়িতে নেই। উনি থাকলে গল্প করে অনেকটা সময় কাটানো যেত। বাড়িতে আছে শুধু তার মেয়েরা আর ইলোরা। মেয়েদের সাথে বেশি কথা বলতে তার ভালো লাগে না। তাছাড়া এ বাড়িতে আসার পর খাবার টেবিলে একবার মেয়েদের সাথে দেখা হয়েছিল, তারপর আর কারোর একটু কথার শব্দও শোনা যায়নি। এরেনের হঠাৎ মনে হলো বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে আসা যায়। যদিও অনেক শীত পড়েছে, কিন্তু চাদর গায়ে জড়িয়ে গেলে সমস্যা হবে না।
এরেন দ্রুত উঠে গায়ের জ্যাকেটের উপর ভালোভাবে চাদর জড়িয়ে নিল। তারপর ফোনটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বসার ঘরে আলিয়া বেগম সামনে পড়ল। এরেনকে দেখে তিনি ভুরুকুসকে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ? আসার পর থেকে এই মহিলার কথা বলার ভাবভঙ্গি ভালো লাগছে না এরেনের। এই মহিলা যে হঠাৎ আসা মেহমানের উপর বিরক্ত তা বুঝতে তার অসুবিধা হয়নি। সবচেয়ে বড় কথা, ইলোরার হঠাৎ আগমনকেও এই মহিলা সহজভাবে নিতে পারেননি। কেমন যেন সবসময় খোঁচা মেরে কথা বলার চেষ্টা করেন, অথচ তার স্বামী কত ভালো একজন মানুষ। এরেন এই মহিলার সামনে থেকে তাড়াতাড়ি কেটে পড়ার জন্য মুচকি হেসে বলল, বাইরে থেকে একটু ঘুরে আসি, ঘরে ভালো লাগছে না। আলিয়া বেগমকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই এরেন তাকে পাশ কাটিয়ে দ্রুত বাড়ির বাইরে পা রাখল। বাইরে বেরোতেই ঠান্ডা বাতাসে গায়ে হিম ধরে গেল। হাত দুটো চাদরের মধ্যে গুটিয়ে নিল সে। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোয় বাইরের দৃশ্য স্পষ্ট। এরেন ধীর পায়ে হেঁটে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে বাড়ির পাশের বাগানে চলে গেল। এদের বাগানটা বেশ বড় মনে হচ্ছে। বাগানের চারপাশে অসংখ্য ফুল গাছ, বেশিরভাগ গাছেই ফুল ফুটে আছে। ফুলের গন্ধে মৌ মৌ করছে চারপাশটা। এরেন মুগ্ধ হয়ে সামনে এগিয়ে যাচ্ছে। হঠাৎ কারো হাসির শব্দ কানে আসতেই সে দাঁড়িয়ে পড়ল। এমন নিরিবিলি বাগানে মেয়েদের হাসির শব্দ আসছে কোত্থেকে? ভাবতে ভাবতে আরো কয়েক পা এগিয়ে যেতেই হঠাৎ একটা দৃশ্য দেখে সে থমকে দাঁড়িয়ে পড়ল। তার কয়েক হাত দূরেই দুজন শাড়ি পরিহিতা নারী একটা মস্ত বড় গাছের নিচে বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে। দুজন নিজেদের মধ্যে কথা বলছে আর খিলখিল করে হেসে উঠছে। একজন মনে হচ্ছে মুচকে হাসছে, আরেকজন বাগান কাঁপিয়ে হেসে চলেছে। তার হাসির শব্দই কান এসেছে এরেনের। এরেন একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে স্পষ্ট দৃষ্টিতে তাকালো। একটা মেয়ের খুব ভালোভাবে দৃশ্যমান হতেই সে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। খোপায় বেলি ফুলের মালা পেঁচানো, মুখে কোনো সাজগোজ ছাড়া লাল শাড়ি পরিহিতা হাস্যোজ্জ্বল মেয়েটা ইলোরা। চাঁদের আলো চোখে মুখে পড়ায় তাকে খুব স্নিগ্ধ লাগছে। মনে হচ্ছে গতকাল রাতের সেই ভীতু চেহারার ইলোরা আর এখনকার হাস্যোজ্জ্বল ইলোরার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মেয়েটা তো ভূতে ভয় পায়। গতকাল কেমন লাফিয়ে উঠেছিল ভূতের ভয়ে। আজকে যেমন একটা বাগানের মধ্যে শুধু চাঁদের আলোয় বসে আছে, ভয় করছে না, নাকি অতি আনন্দে ভূতের ভয় ভুলে বসে আছে? গতকাল রাতে ইলোরার বলা বোকা বোকা কথা মনে পড়তেই এরেন মুচকে হাসল। শাড়িতে মেয়েটার সৌন্দর্য দেখে কেন জানি চোখ ফিরিয়ে নিতে পারল না এরেন। মুগ্ধ চোখে সে তাকিয়ে রইল। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘরের মধ্যে নিজের অজান্তেই একটা কাজও সে করে বসল। হুট করে হাতের ফোনটা উঠিয়ে কয়েকটা ক্লিক করে বসল। কাজটা করে সে নিজে হতবাক হয়ে গেল। এসব কি করছে সে? সে তো মেয়েদের সৌন্দর্যে আকৃষ্ট হয় না কখনো। তাহলে আজ হঠাৎ এমনটা কেন হলো? এই মেয়েটাকে দেখে সে মুগ্ধ হলো কেন? কেনই বা মেয়েটার থেকে দৃষ্টি ফেরাতে ইচ্ছে করছে না? আর কেনই সে এভাবে লুকিয়ে লুকিয়ে মেয়েটার ছবি তুলল? তার তো এই কাজের জন্য অনুশোচনা হওয়ার কথা, কই তাও তো হচ্ছে না। আচ্ছা, সে কি সত্যি সত্যি এই মেয়েটার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গেছে? তার কারণ কি? মেয়েটা তার স্ত্রী বলে? স্ত্রী? সত্যি তো, এই মেয়েটা তার স্ত্রী। কথাটা মনে হতে এরেন চমকে উঠল। হঠাৎই তার মনে হলো চোখের সামনে শাড়ি পরিহিতা এই অসম্ভব সুন্দর মেয়েটা তার সদ্য বিয়ে করা বউ। তারা মানুক আর না মানুক, আজ ভোরবেলা তো সত্যি সত্যি তাদের বিয়ে হয়েছে। কেউ না মানলেও বিয়েটা তো মিথ্যে হয়ে যাবে না। কিন্তু সে নিজেই তো ইলেরাকে বলেছে যে এই বিয়েটা সে মানে না। তাহলে এখন এসব ভাবার মানে কি? সে কেন এসব কথা ভাবছে? এই মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতো অধিকার তার আছে, কিন্তু সে তা চায় না। মেয়েটা গতকালও তার অপরিচিত ছিল, আর আগামীকাল এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আবার সে অপরিচিতই হয়ে যাবে। তাই এই ক্ষণিকের ভালো লাগার কোনো মানেই হয় না। না তার জীবনে বিয়ে নামক কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, না তার বউ নামক কেউ আছে, আর না সে এক মুহূর্তের জন্য কার সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। সবকিছু ভুল, মিথ্যা, দুঃস্বপ্ন। এসব ভাবনা জোর করে নিজের মস্তিষ্কে ঢুকিয়ে এরেন দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। আর এক মুহূর্তে এখানে দাঁড়ানো ঠিক হবে না। মাত্র কয়েক মুহূর্তেই সে যা করে বসলো তাতে আরও কিছুক্ষণ পর সে নির্ঘাত মেয়েটার প্রেমে পড়ে যেত। কিন্তু সে চায় না এই মেয়েটার সৌন্দর্যে আকৃষ্ট হতে বা তার প্রেমে পড়তে। এরেন প্রস্থান করতে ডালিয়া হঠাৎ ইলোরাকে উদ্দেশ্য করে বলল, মনে হচ্ছে এখানে কেউ এসেছিল। ইলোরা নিজের হাসি থামিয়ে এদিক ওদিক তাকিয়ে ভুরুকুসকে বলল, হ্যাঁ।
হঠাৎ মনে হলো আশেপাশে কেউ ছিল। ইলোরা পাত্তা না দিয়ে বলল, ধুর, ওসব তোর মনের ভুল। আচ্ছা শোন, এত কথার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলা হয়নি। ডালিয়া প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? ইলোরা মিষ্টি হেসে বলল, তোকে আজ খুব বেশি সুন্দর লাগছে। সহজে তো শাড়ি পরিস না, আমি এলেই আমার সাথে দু একবার পরিস। শাড়িতে তোকে খুব মানায় জানিস। ডালিয়া ঠোঁট উল্টে বলল, আমার শাড়ি পরতে ভালো লাগে না, তুই এলে তো বাধ্য করিস, সেজন্যই পরি। ইলোরা দাঁত কেলিয়ে হাসল। ডালিয়া সত্যি শাড়ি পরতে পছন্দ করে না, সাজগোজও করে না কখনো। ইলোরার সাথে একত্রিত হলেই ইলোরা ধরে বেঁধে শাড়ি পরায় ওকে। ডালিয়াও ইলোরার কাছে হার মেনে বাধ্য হয়ে শাড়ি পরে হালকা সাজগোজ করে। রাতে দুজন মিলে এরকম শাড়ি পরে বাইরে বসে আড্ডা দেয়। এটা তাদের অভ্যাস বলা চলে। রাতে খাবার টেবিলে বসে এরেনের মনের অজান্তেই তার দুচোখ শুধু একটা আকাঙ্ক্ষিত মুখের খোঁজ করছে, কিন্তু সে অপেক্ষা করেও নিরাশ হয়েছে। সকাল সকাল এরেনকে ঘুম থেকে ডেকে তুলে মিজানুর রহমান তাড়া দিয়ে বললেন, একটু তাড়াতাড়ি চলো বাবা, আমি তো আর এক কাজে বসে থাকতে পারবো না। ওখান থেকে এসে আমার নিজেরও তো কাজ আছে, তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি ফিরবো। আমি খাবার টেবিলে অপেক্ষা করছি তোমার জন্য, তাড়াতাড়ি এসো। খাওয়া শেষ করেই বেরিয়ে পড়বো। অনিচ্ছা সত্ত্বেও এরেন কম্বলের ওমের মায়া ত্যাগ করে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হলো। খাবার টেবিলে বসতেই গতরাতের মতো আজও সে নিরাশ হলো। আশেপাশে কোথাও ইলোরার ছায়াও দেখা গেল না। খাবার শেষ করেই মিজানুর রহমান তাড়া দিলেন। এরেন নিজের ব্যাগ নিয়ে রুম থেকে বেরোতে বেরোতে ভাবলো, যাওয়ার আগে কি মেয়েটার সাথে তার একবারের জন্য দেখা হবে না? মাত্র এক রাতের ব্যবধানে অপরিচিত একটা মেয়ে তার স্ত্রী হয়ে গেল। আর এখন চলে যাওয়ার পর মেয়েটার সাথে হয়তো আর কোনোদিনও দেখা হবে না। ধীরে ধীরে হয়তো তারা ভুলেও যাবে এই হঠাৎ জুড়ে যাওয়া সম্পর্কটা। পরক্ষণেই এরেন নিজের মনকে শাসিয়ে বোঝালো, এই হঠাৎ জুড়ে যাওয়া সম্পর্কটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট। এটা নিয়ে ভাবার কোনো মানে হয় না। যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। দীর্ঘশ্বাস ফেলে মিজানুর রহমানের সাথে বাড়ির বাইরে পা রাখল এরেন। পেছনে পড়ে রইল তার হঠাৎ জুড়ে যাওয়া এক ভিত্তিহীন সম্পর্ক। ভর দুপুরে সাকিব এসে উপস্থিত হলো মামার বাড়ি। তাকে দেখে আলিয়া বেগম আর অনন্যা অবাক হলেন। হুট করে বোন এসে উপস্থিত হলো, আবার এখন ভাইও হুট করে উপস্থিত। ইলোরা অবশ্য একটু অবাক হলো না, কারণ তার ভাই যে তাকে নিতে চলে আসবে তা সে ভালোভাবেই জানত। সাকিব বাড়িতে ঢুকেই ইলোরা আর ডালিয়াকে ডেকে বলল, নিজেদের ব্যাগ গুছিয়ে নে, আমরা বিকেলে রওনা দেব। আলিয়া বেগম বললেন, মাত্র তো এলি, কাল সকালে যাস, আজ যাওয়া চলবে না। সাকিব বলল, না মামি, সামনে আমার পরীক্ষা, চাইলেও এখন থাকা সম্ভব না। অনন্যা ভেংসি কেটে বলল, এক রাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সাকিব ভুরুকুচকে বলল, তুই আবার মহাভারত শুদ্ধ অশুদ্ধের কি বুঝিস? লেখাপড়ার নাম শুনলেই তো 10টা লাভ দিয়ে উঠিস। অনন্যা তেজ দেখিয়ে বলল, একদম অপমান করবি না সাকিব। হতে পারে আমি তোর মতো এত বেশি মনোযোগী না, কিন্তু 10টা লাভ কবে দিলাম, ভদ্র শয়তান একটা। সাকিব তার ছেলের হাসি দিয়ে বলল, দেখেছিস তোর শিক্ষার অবস্থা, বড় ভাইকে সম্মান পর্যন্ত দিতে জানিস না। অনন্যা মুখ বাঁকিয়ে বলল, ওরে আমার বড় ভাইরে, মাত্র 1 বছরের বড় তুই আমার থেকে, 1 বছর তেমন বেশিও না। সাকিব আবার বাঁকা হেসে বলল, তুই তো আসলেই অশিক্ষিত। 1 বছরে কত দিন জানিস? 365 দিন, কম হয় কিভাবে গাদি? অনন্যা এবার আরো তেতে উঠল। আলিয়া বেগম ধমকে উঠে বললেন, অনু, দিন দিন ঝগড়াটে হয়ে যাচ্ছিস। সাকিব তার বড় ভাই, একদিনের হোক বা 1 বছরের, বড় তো বড়ই। একদম ঝগড়া করবি না বলে দিলাম। মায়ের বকুনি শুনে অনন্যা মুখ গোমড়া করে বসে রইল। সাকিব ডালিয়াকে উদ্দেশ্য করে বলল, অ্যাডমিশনের পর কিন্তু চাইলেও 2 দিন পর পর এখানে আসা যাবে না, শুধু পড়াশোনা প্রকাশ করতে হবে, বুঝলি? ডালিয়া মাথা নেড়ে বলল, ঠিক আছে ভাই। সাকিব ইলোরা আর ডালিয়াকে পড়াশোনা নিয়ে এটা ওটা বুঝাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও ওরা মুখের ভাবে এমন করে রেখেছে যেন ওরা খুব মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো শুনছে। আসলে ওদের এসব শোনার বিন্দুমাত্র ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই। সাকিব কিছু বুঝাচ্ছে মানে জোর করে হলেও আগ্রহী দৃষ্টি নিয়ে সেসব কথা শুনতে হবে। সবটাই সাকিবকে ভয় পাবার কারণে। এমনিতে সাকিব সবসময় সবার সাথে রাগ করে না, তবু সবাই ওর রাগকে ভয় পায়।
কিন্তু তার থেকে বেশি সবাই তাকে ভালোবাসে। সময় তার আপন গতিতে চলতে চলতে পেরিয়ে গেছে 1 মাস। এই 1 মাস ইলোরা এরেন দুজনের নামটাও ভুলে গেছে। 1 মাস আগে এরেন মিজানুর রহমানের সাথে আবার তার বাড়ি গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে শুনেছিল তারা পৌঁছানোর কয়েক মিনিট আগেই সাকিবের সাথে ইলোরা চলে গেছে। মিজানুর রহমানকে নিয়ে তার খালার জমির সব সমস্যার সমাধান করে সেও ঢাকা ফিরে যায়। তারপর কয়েকদিন ইলোরা আর এরেনের বারবার ওই হঠাৎ বিয়ের ব্যাপারটা মাথায় ঘুরপাক খায়, কিন্তু সময়ের সাথে সাথে সেই ভাবনা আস্তে আস্তে মিলিয়ে যায়। মাঝে মাঝে দুজনেরই মনে পড়ে তারা বিবাহিত, একই শহরে দুজন বাস করছে, অথচ সম্পর্ক নামক জিনিসটা তাদের বাঁধতে পারছে না। কখনো হঠাৎ যখন দুজনের কথা মনে পড়ে তখন হয় হাসি পায়, নয় মুড সুইং হয়। আচ্ছা, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তাদের জীবনে কেন ঘটলো? সব কিছুর পেছনেই তো নির্দিষ্ট কোনো কারণ থাকে। তাহলে তাদের এই হঠাৎ জুড়ে যাওয়া সম্পর্কের কারণ কি? ক্ষণিকের জন্য এমন একটা সম্পর্ক তৈরি না হলে কি হতো? এর তো কোনো পরিণতি নেই। তাহলে সারা জীবন কি দুজনেই এই ভিত্তিহীন সম্পর্কের বোঝা মাথায় নিয়ে থাকতে হবে? এর কি কোনো সমাধান নেই? এরকম হাজারো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেয়ে একসময় আবার মিলিয়ে যায়। আজকাল আর ওসব কথা খুব একটা মনেও পড়ে না কারো। দুজনেই নিজেদের মতো দিন কাটিয়ে দিচ্ছে। আজ ভার্সিটির প্রথম ক্লাস। ডালিয়া কখন থেকে ইলোরাকে তাড়া দিয়ে চলেছে। ইলোরা বিরক্ত হয়ে বলল, এত তাড়া কিসের তোর? মনে হচ্ছে ভার্সিটি ঢুকেই তোর বয়ফ্রেন্ডের সাথে সাক্ষাৎ হবে। ডালিয়া মুখ ফুলিয়ে বলল, শুধু শুধু ফালতু বকছিস কেন? একটু তাড়াতাড়ি গিয়ে তোর ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করিয়ে দিবি। আমি তো কাউকে চিনি না। আশ্চর্য, আজই সবাইকে চিনে ফেলতে হবে এমন তো কোনো ব্যাপার না। এখন থেকে তো প্রতিদিনই ভার্সিটি যাবি, আস্তে আস্তে সবার সাথে পরিচয় হবে। আরে তা ঠিক আছে, তবে সবার সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে তো। এটা তেমন কোনো ব্যাপার না, দেখবি প্রথম দিনই আমার ফ্রেন্ডের সাথে তোর ভাব জমে গেছে। ওদের কথার মাঝেই মালিহা বেগম উচ্চস্বরে ডেকে উঠলেন খাওয়ার জন্য। ইলোরা গলা উঁচিয়ে বলল, আসছে আম্মু। ডালিয়াকে নিয়ে খাবার টেবিলে বসতেই সাকিব প্রশ্ন করল, পৌঁছে দিতে হবে? ইলোরা ছোট করে জবাব দিল। হুম। সাজিদ হোসেন বলে উঠলেন, মেয়ে আমার বড় হয়েছে ঠিকই, অথচ আজ পর্যন্ত একা পথে চলতে শিখিনি। যেখানে যাবে সেখানে হয় বাপকে সাথে যেতে হবে, আর নয়তো ভাইকে। আচ্ছা, আমি কয়েক মাস আগেই রেগে মেগে রাত দুপুরে এক কিশোরগঞ্জে রওনা দিয়েছিলাম, সেদিনও ভয় করেনি? মালিহা বেগম বললেন, সে তো সাকিবের বন্ধুর সাথে ছিল বলে, নয়তো তোমার এই মেয়ে আবার একা কিশোরগঞ্জ পৌঁছে দিতে পারতো। ডালিয়া হেসে মালিহা বেগমের কথায় সায় দিয়ে বলল, কথাটা একদম ঠিক বলেছ ফুপি। সাকিবের বন্ধু কথাটা কানে আসতেই ইলোরার গলায় খাবার আটকে গেল। আনমনে কিছুক্ষণ খাবার নেড়ে চেড়ে হঠাৎ টেবিল ছেড়ে উঠে পড়ল। মিথিলা ভ্রুকুটি করে বলল, কি আপি, তোমার খাওয়া তো শেষ হয়নি, উঠলে কেন? ইলোরা নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলল, আর খেতে ইচ্ছে করছে না রে মিথি। এই ডালিয়া, তাড়াতাড়ি খাবার শেষ কর। ইলোরা আর ডালিয়াকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে সাকিব কোথাও একটা চলে গেল। ক্যাম্পাসেই সব ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেল তাদের। অনেকদিন পর দেখা হওয়ায় সবার মাঝে সে কি উচ্ছ্বাস। ইলোরা একে একে সবার সাথে ডালিয়ার পরিচয় করিয়ে দিল। ইলোরা হঠাৎ ভুরুকুসকে প্রশ্ন করল, তাহসিন কোথায়? অরিশা ক্যাম্পাসের একদিকে চোখ দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, ওই তো। ইলোরা সেদিকে তাকিয়ে বলল, ও একা ওখানে কি করছে? অন্তর হেসে বলল, রাগ দমন করছে। ইলোরা আবার প্রশ্ন করল, কেন, কি হয়েছে? টুম্পা নিজের চুল ঠিক করতে করতে সহজভাবে বলল, সবসময় যা হয়। ইলোরা হতাশ চোখে নাদিয়ার দিকে তাকিয়ে মুখ গোমড়া করে বলল, আবার? নাদিয়া কাদো কাদো মুখে উপরে নিচে মাথা দোলালো। মুনা বিরক্তি নিয়ে বলল, ওদের এই এক কাহিনী দেখতে দেখতে জীবনটা তেজপাতা হয়ে গেছে বোন। দয়া করে এবার কেউ নতুন কোনো কাহিনী দেখা। এক কাহিনী আর ভালো লাগে না। নাদিয়া কিঞ্চিত রেগে গিয়ে বলল, এক কাহিনীর মানে কি মুনা? তুই কি আমাকে খোঁচা মারছিস? অন্তর বলে উঠল, মারলে মারছে তো। গত 1 বছর ধরে দেখছি তুই ওই পোলার ওপর দিনে কয়েক দফা ক্রাশ খাস আর প্রপোজ করস, আরও রেগে মেগে বোম হয়ে বসে থাকে। ডিসগাস্টিং। ইলোরা বলল,
আচ্ছা থাম তোরা, এখনই তো ক্লাস শুরু হবে, চল ওর রাগ কমাই আগে। ইলোরার কথায় সম্মতি জানিয়ে সবাই ক্যাম্পাসের অন্যদিকে হাঁটা দিল। তাহসিনের কাছে গিয়ে দাঁড়াতেই সে একরাশ বিরক্তি নিয়ে তাকালো। ইলোরা হাসি মুখে বলল, এখনই ক্লাস শুরু হবে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস, চল তাড়াতাড়ি। তাহসিন মুখ গোমড়া করে বলল, তোরা যা। আরিশা ভুরুকুসকে প্রশ্ন করল, তোর যা মানে? তুই ক্লাস করবি না? না। তাহসিনের সোজাসাপটা উত্তর শুনে নাদিয়া উত্তেজিত কণ্ঠে বলল, ভার্সিটিতে আজ আমাদের প্রথম ক্লাস আর তুই বলছিস ক্লাস করবি না? প্লিজ চল, এমন করিস না। আচ্ছা, আই এম সরি। তাহসিন ধমকে উঠে বলল, তোর এই বস্তায় ভরে রাখ, ভাগ এখান থেকে। নাদিয়া চুপ হয়ে গেল। অন্তর এবার রাগ দেখিয়ে বলল, গেলে যাবি, না গেলে নাই। ক্যাম্পাসে বসে দিনের আকাশে তারা গুনে সময় কাটা। এই, তোরা কি যাবি? মুনা অনুরোধের সুরে বলল, তাহসিন চল না, প্রথম দিনেই এমন রাগারাগি ভালো লাগছে না। পাশ থেকে ডালিয়া ঠোঁট উল্টে বলল, ক্লাস শুরু হয়ে যাবে তো। অপরিচিত কণ্ঠস্বর শুনে তাহসিন ভুরুকুসকে তাকালো। পূর্ণ দৃষ্টিতে তাকাতেই সে খানিক থমকালো। ডালিয়ার পা থেকে মাথা পর্যন্ত নিরীক্ষণ করে প্রশ্ন করল, এ আবার কে? তাহসিনের চাহনিতে ডালিয়া কিছুটা ইতস্তত বোধ করল। ইলোরা মুস্কি হেসে জবাব দিল, ও ডালিয়া আমার কাজিন, এখন থেকে আমাদের বাসায় থেকেই পড়ালেখা করবে। তাহসিন স্বাভাবিকভাবেই বলল, ক্লাসে চল। তাহসিনের কথায় সবাই ভুরুকুসকে তার দিকে তাকিয়ে রইল। অর্থাৎ সবাই কিছুটা অবাক হয়েছে। তাহসিন সবার চাহনি দেখে খানিক অপ্রস্তুত হয়ে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস কেন? সবগুলো আজব। টুম্পা চোখ বড় বড় করে একসাথে কয়েকবার পলক ফেলে বলল, মাত্র কয়েক মুহূর্তে তোর রাগ কমে গেল? হাউ ইজ ইট পসিবল? নাদিয়া সন্ধিহান চোখে একবার তাহসিনের দিকে আরেকবার ডালিয়ার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আরিশা বিস্ময় নিয়ে বলল, তাই তো, কিভাবে সম্ভব? তাহসিন বিরক্ত হয়ে খানিক তেজ দেখিয়ে বলল, তোরা কি যাবি? ইলোরা তাড়া দেখিয়ে বলল, হ্যাঁ চল চল। কেউ আর কোনো কথা না বলে চুপচাপ ক্লাসের দিকে পা বাড়ালো। অন্তর হঠাৎ টুম্পার পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে চাপা গলায় বলল, টুম্পি শোন। টুম্পা ভুরুকুসকে প্রশ্ন করল, কি? তুই আমার পাশে বসবি। অন্তরের অনুরোধ শুনে টুম্পা ভেংসি কেটে বলল, আর কোনো কাজ নেই তো আমার, চেঁচে যাব বিরক্ত হতে। অন্তর আহত চোখে তাকিয়ে বলল, আমি তো তোকে বিরক্ত করার মতো কোনো কথাই বলি না। তুই তো আমার স্বাভাবিক কথা শুনলেও বিরক্ত হোস, এতে আমার দোষ কোথায়? টুম্পা কড়া গলায় বলল, শোন তো, তোকে আশেপাশে দেখলেই আমার কেন জানি বিরক্ত লাগে। এক কথা কতবার বলবো? অন্তর বিধ্বস্ত দৃষ্টিতে কিছুক্ষণ টুম্পার দিকে তাকিয়ে থেকে দ্রুত পা চালিয়ে সবার আগে ক্লাসে চলে গেল। ওর গতিবিধি দেখে সবাই সন্ধিহান দৃষ্টিতে টুম্পার দিকে তাকালো। টুম্পা বিরক্তি নিয়ে বলল, দয়া করে এখন আবার কেউ আমাকে নিয়ে পড়িস না। তাহসিন মুস্কি হেসে বলল, এই ব্যাপারটাও আমাদের কাছে অনেক পুরনো, এটা নিয়ে পড়ে আর কি হবে? তাহসিনের কথায় টুম্পা জোরে নিঃশ্বাস নিয়ে নিজের বিরক্তি দমন করার চেষ্টা করল, কিন্তু সে নিজেও জানে না তার এই বিরক্তি একটুও কমবে না। এটা তো তার নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাসে বৃত্তের মতো গোল করে বসে আড্ডায় মেতে উঠেছে ইলোরা, ডালিয়া, অরিশা, নাদিয়া, মুনা, অন্তর আর তাহসিন। হাসি ঠাট্টায় আড্ডা বেশ জমে উঠেছে। এমন সময় অদূরে দাঁড়িয়ে সাকিব ডেকে উঠল, এলো। ভাইয়ের কণ্ঠ শুনে ইলোরা ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে তাকালো। সাকিব হাতের ইশারায় ইলোরাকে কাছে ডাকলো। ইলোরা সবাইকে উদ্দেশ্য করে বলল, ভাই ডাকছে, মনে হয় কিছু বলবে, তোরা আড্ডা দে, আমি শুনে আসছি। সবাই তার কথায় মাথা নাড়ল। ইলোরা দ্রুত উঠে দাঁড়িয়ে হাসি মুখে ভাইয়ের দিকে পা বাড়ালো। সাকিবের কাছাকাছি পৌঁছতেই হঠাৎ ইলোরা থমকে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তে তার হাত পা ঠান্ডা হয়ে এলো, নিঃশ্বাস যেন চলতেই চাইছে না, মাথাটাও হালকা ঘুরছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কেমন যেন অস্থির লাগছে। কয়েক মুহূর্তের জন্য সে চোখের পলক ফেলতেও ভুলে গেল। ইলোরা শুকনো ঢোক গিলে ভাবল, আশ্চর্য, এই ছেলে এখানে কি করছে? ইনি কি জানতো যে আমি এখানে আছি? হায় আল্লাহ, এই ছেলে তো ভাইয়ের বন্ধু, তার মানে ইনি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট। এটা তো খেয়ালই ছিল না আমার। আচ্ছা,
এমনি ভাইয়াকে সব কথা বলে দিয়েছে নাকি? যদি বলে থাকে তাহলে কি হবে? ও আল্লাহ বাঁচাও। বাড়িতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বো। ওনার সামনে যেতে পারবো না আমি, কিন্তু এখন তো কোনো উপায়ও নেই। কি করি? আল্লাহ প্লিজ হেল্প মি। ইলোরাকে দাঁড়িয়ে থাকতে দেখে সাকিব এগিয়ে এসে বলল, স্ট্যাচু হয়ে গেলি কেন? চল, ওদের সাথে কথা বলবি। ইলোরা ফট করে বলল, না। সাকিব ভুরুজোড়া কুঁচকে বলল, কেন? ইলোরা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, এমনি এখন ইচ্ছে করছে না, অন্য একদিন কথা বলবো। সাকিব ইলোরার কথায় পাত্তা না দিয়ে উচ্চস্বরে ডেকে উঠল, এই রনি, এরেন। সাকিবের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে এরেন আর রনি হেসে হেসে গল্প করছিল। সাকিবের ডাকে দুজন একসাথে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে এরেনের মুখের মুচকি হাসিটুকু মিলিয়ে গেল। কয়েক হাত দূরে মাথা নত করে দাঁড়িয়ে থাকা ইলোরাকে চিনতে তার ভুল হলো না। ইলোরাকে দেখেই 1 মাস আগের সে অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মনে পড়ে গেল। সে নিজেও স্ট্যাচু হয়ে গেল। রনি এরেনকে রেখেই হাসি মুখে এগিয়ে গেল। ইলোরাকে উদ্দেশ্য করে বলল, ইলোরা যে, কেমন আছো? রনির কথায় ইলোরা মাথাটা হালকা উঁচু করে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হলো তোমার সাথে। হ্যাঁ, তুমি তো অনেকদিন হলো আমাদের বাসায় যাও না। সময় হয়ে ওঠে না, কোচিং আর অ্যাবজানের টেনশনে কোথাও যেতে ইচ্ছে করে না। আমাদের কোচিংয়ের টিচারটা যা ঘাটতারা, নাম্বারই দিতে চায় না। আম্মু কিন্তু তোমার কথা জিজ্ঞেস করে ভাইয়ার কাছে। হ্যাঁ, শুনেছি সাকিবের থেকে। এই মাসে তো এক্সামের ঝামেলা শেষ, তারপর যাব একদিন। ওদের কথার মাঝেই এরেন ধীর পায়ে এগিয়ে গেল। সাকিব হেসে বলল, ইলু, এরেনের সাথে কথা বল। ইলোরা কাচুমাচু করে এরেনের দিকে তাকাতে এই দুজনের চোখাচোখি হয়ে গেল। সঙ্গে সঙ্গে ইলোরা দৃষ্টি ফিরিয়ে নিল। দুজনে অপ্রস্তুত হয়ে পড়ল। পরিস্থিতি সামাল দিতে এরেনই আগে বলে উঠল। ইলোরা এরেনের দিকে না তাকিয়ে নিচু স্বরে বলল, ভালো, আপনি? এরেন হাসার চেষ্টা করে উত্তর দিল। সাকিব ইলোরাকে বলল, এই ইলু, আমি ওকে অনেকবার বলেছি যে আম্মু ওকে বাসায় যেতে বলেছেন, কিন্তু ওর তো অজুহাতের শেষ নেই। এখন তুই বলে দে। সাকিবের কথায় এরেন মুচকে হেসে বলল। ইলোরা আমতা আমতা করে বলল, আম্মু আপনাকে দেখতে চায়। রনি ভাইয়া তো মাঝে মাঝে যায় ভাইয়ের সাথে, কিন্তু আপনাকে তো কখনো দেখিনি। রনি হেসে বলল, আরে ও যেতে না চালে কি, আমি আছি না। পরের বার আমি যখন যাব ওকে ধরে বেঁধে নিয়ে যাব। সাকিব হেসে বলল, তাই করতে হবে মনে হচ্ছে। আসলে আম্মুর আফসোস হচ্ছে এই ছেলেটা তার মেয়ের এত বড় উপকার করলো, অথচ সে তোকে চেনেই না। রনি বলল, তা তো ঠিকই, ইলারা তো সবাইকে চিন্তায় ফেলে দিয়েছিল। ভাগ্যিস সেদিন এরিন ওই বাসে ছিল। ইলোরা মনে মনে ভাবল, এটা ভাগ্য নয়, দুর্ভাগ্য। এরেন একটা দীর্ঘশ্বাস চেপে ইলোরার দিকে তাকালো। মেয়েটা যে তাকে দেখে খুব বেশি অপ্রস্তুত হয়ে গেছে তা সে বুঝতে পারল। কেমন জড়সড় হয়ে আছে তখন থেকে। তার নিজেরও তো কম অস্বস্তি হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে কিছুই করার নেই। ঠিক তখনই ইলোরা বেখেয়ালে এরেনের দিকে তাকালো। দ্বিতীয়বারের মতো আবার চোখাচোখি হতেই দুজন চোখ সরিয়ে নিল। দুজনেই হাঁসফাঁস করছে। ইলোরা মনে মনে কোনো অজুহাত খুঁজছে এখান থেকে কেটে পড়ার জন্য, কিন্তু সে তেমন কোনো অজুহাত খুঁজেই পাচ্ছে না। ইলোরাকে সুযোগ করে দিয়ে পেছন থেকে আরিশা ডেকে উঠল, এই ইলো, ক্লাসে যেতে হবে আমাদের। ইলোরা মনে মনে খুশি হলো, এবার অন্তত এখান থেকে কেটে পড়া যাবে। সাকিব বলল, ক্লাস শেষ হলে আমাকে ফোন করবি, আমি বাসে নিয়ে যাব। এখন যা, ক্লাস শুরু হয়ে যাবে। ইলোরা মাথা নাড়িয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কোনো দিকে না তাকিয়ে গটগট করে হেঁটে প্রস্থান করলো। এতক্ষণ এরেনের অস্বস্তি হলেও এখন কেন জানি মনটাই খারাপ হয়ে গেল। সাধারণত কোনো কারণ ছাড়া হুটহাট কখনো এরেনের মন খারাপ হয় না, কিন্তু এই মুহূর্তে হঠাৎ মন খারাপের কোনো কারণই সে খুঁজে পেল না। অমাবস্যা বলে আকাশে চাঁদের অস্তিত্ব নেই। আকাশটা পুরোপুরি কালো হয়ে আছে। অমাবস্যার কারণের মতোই এরেনের মনের আকাশটাও আজ অন্ধকার হয়ে আছে। এর কারণ যেন তার জেনেও জানা নেই। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ছাদের রেলিং ঘেঁষে ঠায় দাঁড়িয়েছে এরেন। যানবাহনের হর্নের শব্দ আর ঠান্ডা আবহাওয়ার কোনোটাই তার ধ্যানকে স্পর্শ করছে না। তার ধ্যান ভেঙে গেল একটা কোমল কণ্ঠস্বরে। পিছনে ফিরে তাকিয়ে দেখল গায়ে চাদর জড়িয়ে ছাদের দরজায় দাঁড়িয়েছে জারিন।
অন্ধকারে ওর মুখটা দেখা যাচ্ছে না। জারিন ধীর পায়ে হেঁটে গিয়ে এরেনের পাশে রেলিং ধরে দাঁড়ালো। ভুরুকুসকে তাকিয়ে প্রশ্ন করলো, এই সময় ছাদে কি করছিস? এরেন স্বাভাবিকভাবে উত্তর দিল, আমি বললো তুই ছাদে এসেছিস তাই এলাম। তোর শরীর খারাপ নাকি? তাহলে আজ বাসায় কেন? তুই তো কখনো এই সময় বাসায় থাকিস না, ফ্রেন্ডসদের সাথে আড্ডায় থাকিস। আজ হঠাৎ কি হলো? জারিন সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু তো একটা হয়েছে, আমার কাছে লুকিয়ে লাভ নেই, বলে ফেল। এরেন জারিনের মাথায় হালকা চাটি মেরে বলল। জারিন সামনের দিকে তাকিয়ে বলল, বলা লাগে না, আমি এমনিতেই বুঝতে পারি যে তা তো তুই জানিস। আর তাছাড়া তুই এমনিতেও আমার থেকে কোনো কথা লুকাতে পারিস না, দেরিতে হলেও তো বলবি। তার থেকে ভালো এখনই বল। এরেন বুক ফুলিয়ে জোরে শ্বাস নিল। এই মেয়েটার কাছে যে কোনো কথা লুকাতে পারবে না তা সে নিজেও জানে। জারিন তার থেকে 5 বছরের ছোট, অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সে। লেখাপড়া এরেনের মতোই মনোযোগী, এমনকি রূপেও সে কম যায় না। এরেনের সাথে তার চেহারার অনেক মিল আছে। 2 ভাই বোনের মধ্যে অসম্ভব মিল, দুজনই দুজনকে চোখে হারায়। এরেন কখনো বোনের কাছে কোনো কথা লুকাতে পারে না, সব কথা সবার আগে বোনের সাথে শেয়ার করে। এমনকি কখনো ইচ্ছে করলেও সে জারিনের থেকে কোনো কথা লুকাতে পারে না। এরেনের ধারণা এই মেয়েটা তার মন পড়তে জানে, নইলে মুখ দেখেই কি করে সব আন্দাজ করে নেয়। এরেনের জীবনের এমন কোনো কথা নেই যা জারিনের অজানা, কিন্তু এই দিক থেকে এরেন অনেকটা হতাশ, কারণ সে জারিনের মুখ দেখে মন পড়তে পারে না। জারিন খুব চাপা স্বভাবের মেয়ে, যতক্ষণ না সে নিজে থেকে বলবে ততক্ষণ তার মনের খবর কেউ জানবে না। এরেন অবশ্য আগে চেষ্টা করত, কিন্তু বারবার বিফল হয়ে এখন আর এসব চেষ্টা করে না। জারিন নিজে থেকে বললে শোনে, তা না হলে কিছুই জানতে পারে না। তবে তাদের বাবা মা নিজেদের ছেলেমেয়ের এই বন্ধন দেখে অনেক খুশি। সব মিলিয়ে খুব সুখী পরিবার তাদের। এরেনের বলা কথাটা কানে যেতেই জারিন চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, কি সত্যি বলছিস নাকি? এরেন উপর নিচে মাথা দোলালো। জারিনের চোখ দুটো গোলাকার আকৃতি ধারণ করলো। একইভাবে আবার প্রশ্ন করলো, কোথায়, কিভাবে? ও তোর সাথে কথা বলেছে? আর তুই? জারিন উত্তেজিত হয়ে বলল, তাহলে তো এখন ভার্সিটি গেলে ওর সাথে ঘন ঘন দেখা হওয়ার সম্ভাবনা আছে। ও মাই গড, আমার তো ভাবতেই ভালো লাগছে। এরেন ভুরুকুসকে প্রশ্ন করলো, কেন? জারিন দাঁত খেলিয়ে হেসে বলল, তোদের দুজনের যতবার দেখা হবে ততবার শুধু বিয়ের কথা মনে পড়বে, একে অপরের প্রতি অজানা একটা টান অনুভব করবি। আস্তে আস্তে দেখবি দুজন দুজনের প্রেমে পড়ে গেছিস, আর তারপর মেয়েটা পার্মানেন্টলি আমার ভাবি হয়ে যাবে। এরেন অবাক হয়ে বলল, একটা কথা এত কিছু ভেবে নিলি তুই? এত ফাস্ট ভাবিস কেন? জারিন ভেংসি কেটে বলল, ফার্স্ট হলেও এটাই হবে। আমার কথা মিলিয়ে নিস, আল্লাহ কোনো কারণ ছাড়া কিছুই করে না। আগেরবার দেখা হয়েছিল হুট করে দুজনে বিয়ে হবে বলে, আবার যখন দেখা হয়েছে তার মানে অবশ্যই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। একবার তো ভাব, সত্যি সত্যি যদি এমন কিছু হয় যে দুজন দুজনের প্রেমে পরে স্বামী স্ত্রী ভাবতে শুরু করে দিবি, তাহলে তো ভালোই হবে, তাই না? এরেন এবার আর কোনো উত্তর দিল না। জারিনের কথাটা যদি সত্যি হয় তাহলে তো মন্দ হয় না। মেয়েটা তার জীবনের সাথে হঠাৎ করে জড়িয়ে গেল। এক শীতের রাতে অতিথি পাখির মতো এসে তার জীবনের জায়গা করে নিল। অতিথি পাখিরা তো শীতের শেষে আবার চলে যায় নিজেদের গন্তব্যে, কিন্তু এই অতিথি পাখি হয়ে আসা মেয়েটা চলে গিয়েও আবার ফিরে এসেছে। আবারও কি চলে যাবে সে নিজের গন্তব্যে? আচ্ছা, এমনটা কি হতে পারে না যে এবার এই অতিথি পাখিটা ফিরে যাওয়ার পথ ভুলে গিয়ে তার কাছেই থেকে গেল? সত্যি কি এমন কিছু হবে? হলে ক্ষতি কি? মানুষের জীবনে বিয়ে নামক বন্ধনটা অনেক মূল্যবান, আর সেই মূল্যবান সম্পর্কে নিজেদের অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে গেছে তারা। নিজেরা না মানলেও সম্পর্কটা তো আর মিথ্যে হয়ে যাবে না। আচ্ছা, মেয়েটার পরিবার যদি অন্য কার সাথে ওর বিয়ে দিয়ে দেয়, সেই বিয়ে তো জায়েজ হবে না। কেউ তার জানে না যে এই মেয়েটার একজন স্বামী আছে। এক স্বামী থাকাকালীন মেয়েদের দ্বিতীয় বিয়ে ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ। মেয়েটা কি তা জানে? এমন কোনো পরিস্থিতি তৈরি হলে মেয়েটা কি তার পরিবারকে বলবে তাদের বিয়ের কথা? বলতেও পারে, আবার নাও বলতে পারে। সে যে মেয়েটাকে নিয়ে এত কিছু ভাবছে
মেয়েটাও কি এভাবে তাকে ভাবছে? হয়তো ভাবছে। হঠাৎ করে আবার দেখা হওয়ার ব্যাপারটা নিয়ে সেও হয়তো চিন্তিত। এরেনের আকাশ পাতাল ভাবনায় ছেদ পড়ল জারিনের কান ফাটানো কণ্ঠে। এরেন চমকে উঠে বলল, কি সমস্যা, এভাবে চিৎকার করে ডাকছিস কেন? জারিন গাল ফুলিয়ে বলল, এত কি ভেবে চলছিস? আস্তে ডাকলাম তো কান পর্যন্ত পৌঁছায়নি, তাই জোরে ডাকলাম। কি ভাবছিল বলতো ওই মেয়েটার কথা? এরেন এবার চোখ পাকিয়ে বলল, পাকামো কম কর পরি, এখন যা এখান থেকে। জারিন গো ধরে বলল, যাব না, ছাদে ভালো লাগছে, রুমে গেলে ভালো লাগবে না এখন। আর তার থেকে বড় এখানে কাটাই কিছুক্ষণ। তুই তো আছিসই, নাকি চলে যাবি? আরো কিছুক্ষণ থাকবো। জারিন খুশি হয়ে রেলিংয়ের সাথে ঠেস দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ দুজনেই নীরবতা পালন করলো। এরেন খেয়াল করলো তার মনটা এখন আগের চেয়ে অনেকটা হালকা লাগছে। এর কারণ হয়তো জারিনের সাথে কথাটা শেয়ার করা। হঠাৎ করে এরেনের মাথায় দুষ্টুমি এসে ভর করলো। জারিনকে উদ্দেশ্য করে বলল, আজ আবার পাশের বাসায় আন্টির সাথে দেখা হয়েছিল। জারিন কিছু না বুঝতে পেরে ভ্রুকুটি করে প্রশ্ন করলো, কোন আন্টি? আর ওই সাইমা আন্টি। নামটা শুনে জারিনের চোখ মুখ বিরক্তিতে কুঁচকে গেল। এরেন সেটা খেয়াল করে দুষ্টু হেসে বলল, আমি ভাবছি এবার ওনার প্রস্তাব নিয়ে ভেবে দেখব। সঙ্গে সঙ্গে জারিন চিৎকার করে বলে উঠল, কি? কোনো বাড়াবাড়ির দরকার নেই। ওই মহিলাকে আমার একদম সহ্য হয় না। বারবার বলা সত্ত্বেও এক কথা নিয়ে পড়ে থাকে। আমি যখন বলে দিয়েছি এত তাড়াতাড়ি বিয়ে করব না, তো করবই না। এরেন জারিনকে রাগানোর উদ্দেশ্যে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, ছেলেটা তো খুব ভালো, আমি দেখছিলাম একেবারে তোর জন্য সব দিক থেকেই পারফেক্ট, ফ্যামিলিও ভালো। এমন ছেলে হাতছাড়া করা ঠিক না। আমি কালই বাবার সাথে কথা বলবো এই ব্যাপারে। জারিন এবার তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, ভাই সত্যি সত্যি যদি এমন কিছু করিস তাহলে তোর খবর আছে, বলে দিলাম। কথাটা বলেই জারিন রাগে ফুঁসতে ফুঁসতে গটগট করে হেঁটে ছাদ থেকে চলে গেল। পেছন থেকে এরেন কয়েকবার ডাকলেও ফিরে তাকালো না। জারিনের রাগ দেখে এরেন একাই হু হা করে হেসে উঠল। ভার্সিটির গেটে পা রাখতেই ইলোরার হার্টবিট দ্বিগুণ বেড়ে গেল। আজ যদি আবার ওই ছেলেটার সাথে দেখা হয়ে যায়, সে তো ভুল করে আর কখনোই ছেলের সামনেই পড়তে চায় না। দুরু দুরু বুকে ডালিয়াকে নিয়ে ক্যাম্পাসে ঢুকতেই বন্ধুদের সামনে পড়ল। এগিয়ে গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় যোগ দিল। ইলোরা হঠাৎ সবার দিকে চোখ বুলিয়ে প্রশ্ন করল, নাদিয়া কোথায়? টুম্পা বলল, আসেনি। ডালিয়া প্রশ্ন করল, কেন? মুনা বলল, শোক পালন করছে। কিসের শোক? আরে গতকাল আবার তাহসিন রিজেক্ট করেছে না ওকে। এখন 2-1 দিন একা একা শোক পালন করবে, কারোর সাথে কোনো কথা বলবে না, ক্লাস করবে না। আবার 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। তাহসিন গম্ভীর কণ্ঠে বলল, ওরে সব পাগলামি যে কবে বন্ধ হবে আল্লাহ জানে। গত 1 বছর ধরে একজন ছেলেকেই প্রপোজ করে চলেছে, বারবার রিজেক্ট করার পরেও বিরক্ত হচ্ছে না। অন্য মেয়ে হলে এতদিনে বিরক্ত হয়ে অন্য ছেলে খুঁজতো, আর ও তো কিছুই বুঝতে চায় না। অন্তর হেসে বলল, সি সিরিয়াসলি লাভস ইউ তাহসিন? বাট আই কান্ট লাভ হার। আমি ওকে জাস্ট ফ্রেন্ড ভাবি, এর বাইরে ওর প্রতি তেমন কোনো ফিলিংস নেই আমার। ওকে তো আমি এই ব্যাপারটা 1000বার বুঝিয়েছি, কিন্তু ও তো কিছুতেই বুঝতে চায় না। ওর এই বারবার প্রপোজের ব্যাপারটা আমি সত্যি আর নিতে পারছি না, বিরক্ত হয়ে গেছি। আরিশা বলল, কি আর করার আছে বল? যে বুঝতে চায় না তাকে তো আর জোর করে বোঝানো সম্ভব না। যাক, বাদ দে এখন এসব, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। ডালিয়া হঠাৎ ইলোরাকে লক্ষ্য করে প্রশ্ন করল, এই এলো, তুই কি কাউকে খুঁজছিস? ইলোরা কিছুটা নড়ে চড়ে বসে নিজেকে স্বাভাবিক রেখে বলল, কই না তো। তাহলে এদিক ওদিক কি দেখছিলি? ইলোরা হাসার চেষ্টা করে বলল, আরে কিছু না, এমনি। ডালিয়া আর কথা বাড়ালো না। আসলে ইলোরার মাথায় সারাক্ষণ শুধু একটা কথাই ঘুরছে, যদি ওই ছেলেটার সাথে দেখা হয়ে যায়। তাই না চাইতেও চোখ জোড়া বারবার এদিক ওদিক বিচরণ করছিল। সেটা যে এভাবে ডালিয়ার চোখে পড়ে যাবে ভাবেনি। সবার কথার মাঝে টুম্পা বলল, চল ক্লাসে যাই। টুম্পার কথায় সায় দিয়ে সবাই ক্লাসে চলে গেল। ক্লাস চলাকালীন ডালিয়া হঠাৎ খেয়াল করলো তাহসিন বারবার তার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কয়েকবার চোখে পড়তেই ডালিয়া ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। মাত্র 2 দিনেই ইলোরার সব ফ্রেন্ডদের সাথে তার খুব ভাব হয়ে গেছে। সবাই কত মিশুক, 2 দিন মিশেই মনে হচ্ছে যেন সবাই কত বছরের পরিচিত। কিন্তু তাহসিন কেন এভাবে তাকিয়েছে?
ও কি বুঝতে পারছে না সে অস্বস্তি বোধ করছে? এমন হলে তো সে ওর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না। বেখেয়ালে হঠাৎ মুনার চোখ চলে গেল তাহসিনের দিকে। তাহসিনের দৃষ্টি অনুসরণ করতেই মুনা অবাক হয়ে গেল। কিছুক্ষণ আর চোখে তাহসিন আর ডালিয়াকে নিরীক্ষণ করে তার প্রচণ্ড হাসি পেল। হঠাৎ সে ফিক করে হেসেই ফেলল, কিন্তু তাতে বেঁধে গেল এক বিপত্তি। মুনার হাসিটা নির্জন ক্লাসে স্যারের কান পর্যন্ত পৌঁছে গেছে। বন্ধুরা সবাই তার দিকে বড় বড় চোখ করে তাকালো। ক্লাসের অন্যান্য কয়েকজন স্টুডেন্টও এতক্ষণে অবাক হয়ে তাকালো। ডালিয়া মুনার এক হাত চেপে ধরে ফিসফিস করে বলল, মোনা সামনে তাকা। ডালিয়ার কথায় সামনে তাকাতেই মুনার মুখের হাসিটুকু বিলীন হয়ে গেল। স্যার নিজের লেকচার থামিয়ে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। স্যারের দৃষ্টি দেখেই মুনার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। একটা শুকনো ঢোক গিলে সে মাথা নিচু করে চুপচাপ বসে রইল। মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ এইবারের মতো বাঁচিয়ে দাও, আর কোনো দিনও এভাবে ক্লাসের মধ্যে হাসবো না, নইলে এই ভরা ক্লাসের মধ্যে স্যারের বকা শুনে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না। দ্বিতীয় দিনেই স্যারের বকা শুনতে হবে। স্যার কি ভাবছে কে জানে, যেভাবে তাকিয়ে আছে তাতে তো মনে হচ্ছে এক্ষুনি হয়তো কিছু কড়া কথা শুনিয়ে ছাড়বে। কিন্তু আমি তো আর ইচ্ছে করে হাসিনি, হাসি চলে এসেছে, তাতে আমার দোষ কোথায়? মুনার এই স্বভাবের উপর ওর বন্ধুরা সবাই খুব বিরক্ত। সব সময় যে কোনো স্বাভাবিক কথায় যেখানে মুচকে হাসার কথা সেখানে সে দুনিয়া কাঁপিয়ে হাসে। আস্তে হাসতে চাইলেও তার হাসির শব্দ বেড়েই যায়। তার এই স্বভাবের কারণে প্রত্যেক ক্লাসে সে শিক্ষকদের বকা শুনে এসেছে। তার জন্য মাঝে মাঝে বাকিরাও বিনা অপরাধে বকা শুনেছে। এজন্য সবাই তাকে কম কথা শোনায় না, কিন্তু তবু সে হাসি কন্ট্রোলে রাখতে পারে না। মুনাকে অবাক করে দিয়ে স্যার আবার নিজের লেকচার শুরু করলো। দেখে মনে হচ্ছে কিছুই হয়নি। মুনা খুব অবাক হয়ে গেল, তবে তার থেকে বেশি খুশি হলো। চাহনি দেখে মনে হয়েছে কত কড়া কথা শোনাবে, অথচ কিছুই বলল না। স্যারটা নিশ্চয়ই খুব ভালো। মনে মনে স্যারকে হাজারবার ধন্যবাদ দিল মুনা। এদিক ওদিক আর না তাকিয়ে ক্লাসের দিকে মনোযোগ দিল। রাত 10:35 বাজে। মিথিলা ঘুমিয়ে পড়েছে, কিন্তু ইলোরা আর ডালিয়া সজাগ। দুজনেই ফেসবুক স্ক্রলিং করছে আর মাঝে মাঝে টুকটাক কথা বলছে। ইলোরা শুয়ে আছে আর ডালিয়া তার পাশেই বালিশে হেলান দিয়ে বসে আছে। কথায় কথায় ডালিয়া বলে উঠল, তাহসিন এমন কেন রে? ইলোরা না তাকিয়ে প্রশ্ন করলো, কেমন? কেমন যেন ক্লাসে আজ সারাক্ষণ আমার দিকে তাকিয়েছিল। ইলোরা পুনরায় প্রশ্ন করলো, কি? ডালিয়া ফোনের দিকে দৃষ্টি স্থির রেখেই বলল, কানে শুনিস না নাকি? বললাম তাহসিন আজ পুরোটা ক্লাস আমার দিকে বারবার তাকাচ্ছিল, ক্লাসে একটুও মনোযোগ দেয়নি। ইলোরা এবার লাফিয়ে উঠে বসে পড়ল। ডালিয়ার হাত থেকে ফোনটা ছো মেরে নিতেই ডালিয়া বিরক্ত হয়ে বলল, আরে ফোন নিলি কেন? ফোন দে। ইলোরা বলল, আরে ফোন রাখ, আগে তাহসিনের ব্যাপারটা বুঝিয়ে বল, কাহিনী কি? ও সত্যিই তোর দিকে তাকিয়েছিল পুরো ক্লাস? হ্যাঁ, আমি খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আরে মোনা এজন্যই হেসে উঠেছিল। তাহসিনের দিকে নজর পড়ে গিয়েছিল ওর। বুঝলাম না ও ওভাবে তাকিয়েছিল কেন। ইলোরা অবাক হয়ে কিছুক্ষণ ডালিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে চাপা কণ্ঠে বলল, আচ্ছা তাহলে মাত্র দুদিনে ডুবে ডুবে জল খাচ্ছে? ডালিয়া হামি তুলতে তুলতে বলল, কি বললি? শুনিনি। ইলোরা ডালিয়ার ফোন ফেরত দিয়ে বলল, শুনতে হবে না, আমি তুলছিস, ঘুমিয়ে পড়। তারপর ইলোরা নিজের ফোন রেখে শুয়ে পড়ে আবার বলল, লাইট অফ করে আয়। ডালিয়া উঠে গিয়ে লাইট অফ করে দিল। তারপর গায়ে কম্বল টেনে ইলোরার পাশে শুয়ে পড়ল। অন্তরের সাথে ভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে হেসে হেসে গল্প করছে মুনা। বাকিরা কেউ এখনো আসেনি, তাই দুজন গেটের কাছে দাঁড়িয়ে সবার জন্য অপেক্ষা করছে। মুনা হঠাৎ বলে উঠল, এই অন্ত, কাল আমি ক্লাসের মধ্যে হেসেছিলাম কেন জানিস? অন্তর পাল্টা প্রশ্ন করল, কেন? মুনা মুস্কি হেসে বলল, তাহসিনের কাহিনী দেখে। অন্তর কিছু বুঝতে পারল না, আবার প্রশ্ন করল, কি? মুনা গতকাল ক্লাসের পুরো ঘটনাটা খুলে বলতেই অন্তর কিছুটা অবাক হলো। পরক্ষণেই শব্দ করে হেসে আফসোসের সুরে বলল, কি বলছিস এসব? তাহলে আমাদের নাদিয়ার কি হবে? বেচারি যদি শোনে তার ক্রাশ অন্য কারো উপর ক্রাশড হয়ে বসে আছে, তাহলে তো দুঃখে পাগল হয়ে যাবে। হায় হায়, আমার তো এখনই টেনশন হচ্ছে। মুনা হেসে বলল,
সে যাই হোক, একটা ব্যাপার ভেবে কিন্তু আমার বেশ আনন্দ লাগছে। কি? এতদিন তো তোরা নাদিয়ার এক কাহিনী দেখতে দেখতে বোর হয়ে গেছি। এখন থেকে তাহসিনের নতুন কাহিনী দেখব, তোদের পুরনো কাহিনী বাদ। অন্তর ধমক দিয়ে বলল, চুপ কর সাদামুলা। মুনা তেতে উঠে বলল, একদম উল্টাপাল্টা নামে ডাকবি না আমায়। কতদিন বলেছি এ নামে ডাকবি না। শেষমেশ কিনা মুলার মতো সবজি। খারাপ কি? মুনা মোলা একই ব্যাপার। মুনায় ন আর মুলায় ল, এটুকুই শুধু পরিবর্তন। এটা এইটুকু পরিবর্তন? পুরো নামটাই তো পরিবর্তন করে দিলি। এই নামটার উৎপত্তি হয়েছিল কার থেকে রে? অন্তর একটু ভেবে বলল, মনে নেই। তুই নাকি? না। মুনার আগে ফুসতে ফুসতে বলল, তাহলে কে? কে এই বাজে নামটা শুরু করেছিল তাকে আজ আমি খুঁজে বের করব। তোদের মধ্যে কেউ একজন তো শুরু করেছিল, তারপর বাকি সবাই তাকে ফলো করেছে। একবার খুঁজে পাই, খবর আছে তার। অন্তর দাঁত বের করে হেসে বলল, আরে তুই জানিস না, তোর জন্য এই মুলা নামটাই পারফেক্ট। কি কিউট নামটা। মুনা তেড়ে গিয়ে অন্তরের বাহুতে এক ঘা বসিয়ে দিল, আর অন্তর শব্দ করে হেসে উঠল। ওই মুহূর্তে গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকছিল গতকালের সেই স্যার। মুনা আর অন্তরের হাসি থামিয়ে ভদ্রভাবে দাঁড়িয়ে সসম্মানে তাকে সালাম দিল। স্যার সালামের উত্তর দিয়ে তাদের দুজনের সামনে মুখোমুখি দাঁড়ালো। তারা দুজনেই কিছুটা অবাক হলো। ভার্সিটির কোনো স্যারের সাথে এখনও তারা পরিচিত হয়ে ওঠেনি। মাত্র 3 দিন হলো তারা ভার্সিটিতে এসেছে, তাই কাউকে সেভাবে চেনেও না। এই স্যারটা গতকাল ক্লাস নিয়েছিল, সেই সুবাদে এনাকে চেনে, কিন্তু তার নাম ধাম কিছুই জানে না। গতকাল ক্লাসে ঢুকে প্রথমেই নিজের পরিচয় দিয়েছিল, কিন্তু কেউই সেভাবে খেয়াল করেনি। অন্তর আর মুনা প্রশ্নভরা চোখে স্যারের দিকে তাকালো। স্যার মুস্কি হেসে অন্তরকে প্রশ্ন করলো, বেস্ট ফ্রেন্ড? অন্তর প্রথমে কিছু না বুঝে মুনার দিকে তাকালো, পরক্ষণে মাথা দুলিয়ে বলে উঠল, জি স্যার। দেখেই বুঝতে পেরেছি, যেভাবে মারলো। কথাটা শুনে মুনা লজ্জায় মাথা নিচু করে ফেলল। স্যার এবার মুনাকে উদ্দেশ্য করে বলল, হাসি মারামারি সবকিছুতেই তো দেখছি খুব পটু, তা পড়াশোনায় কেমন পটু? মুনা মাথা নত অবস্থায় ভুরু কুচকে ফেলল। স্যার এই কথাটা কি তাকে খোঁচা মারার জন্য বলল? কাল ক্লাসে কিছু বলেনি, আজ সামনে পেয়ে কথা শোনানোর ধান্দায় আছে মনে হয়। এই স্যারকে তো সে ভালো ভেবেছিল, মনে মনে কতগুলো ধন্যবাদও দিয়েছিল, অথচ আজ সামনে পেয়ে ঠিকই খোঁচা মেরে কথা বলছে। এই লোক কিছুতেই ভালো হতে পারে না। মুনাকে চুপ থাকতে দেখে স্যার আবার বলল, কি এত চঞ্চল মেয়ে এই একটা প্রশ্নে চুপ হয়ে গেল যে? পড়াশোনা ভালো লাগে না? এইচএসসি রেজাল্ট কি? প্রশ্নটা শুনে মুনার মুখটা চুপসে গেল। এই প্রশ্নের কি উত্তর দেবে সে? বন্ধুদের সবার থেকে তার রেজাল্ট কিছুটা খারাপ, তাই সে কাউকে নিজের রেজাল্ট বলে না, লজ্জায় পড়তে হবে বলে। আর ইনি তো শিক্ষক, খারাপ রেজাল্টের কথা শুনলে কি ভাববে? হয়তো কিছু কড়া কথা শুনিয়ে দেবে, আবার পড়াশোনা নিয়ে ঝুড়ি ভর্তি উপদেশও দিতে পারে। এসব শিক্ষকদের দিয়ে বিশ্বাস নেই, সুযোগ পেলে স্টুডেন্টদের উপদেশ দিয়ে দিয়ে পাগল করে ফেলে। মুনাকে এবারও চুপ দেখে স্যার হাসি মুখে বলল, বুঝতে পেরেছি, বলার মতো রেজাল্ট না, থাক বলতে হবে না। ভার্সিটিতে যখন ভর্তি হয়েছো লেখাপড়া একটু মন দাও, নইলে ভার্সিটিতে আসা যাওয়া করে তো কোনো কাজ নেই। আর হ্যাঁ, হাসিটা একটু কন্ট্রোল করে রাখার চেষ্টা করবে, ওকে? আমি হয়তো কিছু বলিনি, কিন্তু অন্য স্যাররা তো আর বকানা দিয়ে চুপ থাকবে না, সো বি কেয়ারফুল। মুনার এবার রাগ উঠে গেল। ঠিক এই ভয়টাই সে পাচ্ছিল। রেজাল্ট বলল না, তবু উপদেশ শোনাতে ভুল করেনি। এই লোকটাকে কিনা সে গতকাল ভালো ভেবেছিল, এ তো আস্ত ফাজি লোক। স্যার অন্তরের পিঠে চাপড়ে বলল, হ্যান্ডসাম, নাম কি তোমার? ছোট নাম বলো, যাতে মনে রাখতে পারি। অন্তর হাসি মুখে উত্তর দিল, অন্তর। বাহ। স্যার এবার মুনাকে প্রশ্ন করলো, আর তোমার? মুনার আর ইচ্ছে করছে না এই লোকের সাথে কথা বলতে, তবু স্যার তো প্রশ্নের উত্তর না দিলে বেয়াদবি হয়ে যাবে। মুনা নিচু স্বরে উত্তর দিল, মাহজাবিন মুনা। সুন্দর নাম, তবে মুনার শেষে আকারটা না থাকলে বেশি ভালো হতো। তোমার জন্য মুন নামটা পারফেক্ট। মুনা খুব বিরক্ত হলো, এখন আবার তার নাম নিয়ে পড়েছে। আর কোনো কাজ নেই লোকটার। স্যার বোধহয় বুঝতে পারলো মুনার আগে ফুসছে, মুস্কি হেসে বলল, ক্লাসে দেখা হবে, বাই। মুনা মাথাটা হালকা উঁচু করে মৃদু হাসার চেষ্টা করলো। স্যারের মুখের হাসিটা দেখেই রাগটা যেন আরো 1 গুণ বেড়ে গেল, কিন্তু সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। অন্তর হেসে বলল, ওকে স্যার। স্যার হাসি মুখেই সেখান থেকে চলে গেল। মুনার আগে গজগজ করতে করতে মুখ ফুলিয়ে শ্বাস নিল।
অন্তর তাকে লক্ষ্য করে ভ্রুকুটি করে জিজ্ঞেস করলো, এই মুলা, তোর আবার কি হয়েছে? মুনা দাঁতে দাঁত চেপে বলল, লোকটা কি শয়তান দেখেছিস? সুযোগ পেয়ে কতগুলো কথা শুনিয়ে গেল। আমি একে কত ভালো মানুষ ভেবেছিলাম। ধুর। অন্তর হেসে বলল, ভালোই তো, খুব মিশুকে দেখলি তো, ইচ্ছে করে এসে কি সুন্দর কথা বললো আমাদের সাথে। মুনা ভেংচে কেটে বলল, বুঝি বুঝি, ওই একবার হ্যান্ডসাম বলেছে তো, সেজন্য এখন ওই পাজি লোকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিস। অন্তর কিছুটা সিরিয়াস